যেভাবে অপর্ণাদি, সোনালীদি এবং অরিন্দিতাদি আমার সম্বন্ধে বলছিলেন, আমার আমার কাছে একটু বিড়ম্বনাই লাগছিল, কিন্তু এই আন্তরিকতাটা খুব খুব দুর্লভ এবং এইটা সত্যি খুব আনন্দ দেয় এবং খুব উৎসাহিত করে। এই আন্তরিকতা দায়িত্ব বাড়িয়ে দেয়। তো আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আমি জানি না যে সত্যি আমি এতটা আন্তরিকতা পাওয়ার যোগ্য কিনা। আমি আজকের মূল আলোচনায় আসার চেষ্টা করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো বলেছিলাম সেটা হচ্ছে দলিত হিস্টোরিওগ্রাফি আর লিটারারি রিডিং। ইতিহাস বিভাগ ফলত ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা হিস্টোরিওগ্রাফি সম্বন্ধে খুবই ভালো জানে, কিন্তু আমরা যারা সাহিত্য চর্চা করি তাদেরও সবসময় হিস্টোরিওগ্রাফি চর্চা করতে হয়। হিস্টোরিওগ্রাফি চর্চা করতে হয় এই জন্য, তার কারণ হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্য চর্চার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই জন্য এবার সাহিত্যের ইতিহাস লেখা তো কোনো জায়গায় থেমে থাকে না। ইতিহাস লেখাটা সবসময় বা ইতিহাসের বোধ তৈরি করাটা একটা সবসময় নিরন্তর প্রচেষ্টা, সেটা সবসময় চলতে থাকে। আমরা যখন দলিত এই কথাটা বলি তখন সাধারণত আমি দলিত এই বিষয় নিয়ে যেখানেই বলতে যাই বা যখনই ছাত্রছাত্রী গবেষকদের সঙ্গে কথা হয় তখনই দেখি যে তাদের মধ্যে একটা অস্পষ্টতা রয়েছে যে দলিত কে, দলিত কি, এই বিষয় নিয়ে। এই অস্পষ্টতা থাকার একটা কারণ হচ্ছে আমাদের জ্ঞান চর্চায় দলিত কন্টেন্ট খুবই কম আমাদের জ্ঞান চর্চায়, যে কারণে আমাদের এই ধরনের একটা অস্পষ্টতা থেকে থাকে আলোচনার। এবার আমি দলিত কে বা কারা এই বিষয়টা একটুখানি বলে আমি মূল বিষয়ে আসার চেষ্টা করছি। দলিত কে বা কারা এটা বলা কেন দরকার, তার কারণ হচ্ছে এর সঙ্গে এপিস্টেমোলজির প্রশ্নটা জড়িয়ে আছে। কারণ দলিত কে, কাকে দলিত বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, বা কে নিজেকে দলিত বলে দাবি করছেন, সেইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে দলিত এপিস্টেমোলজির জায়গায় আমরা আসতে পারবো না। আর যতক্ষণ না আমরা এপিস্টেমোলজির জায়গাটায় আসতে পারছি, সেই জ্ঞানতত্ত্বের জায়গায় আসতে পারছি, ততক্ষণ অবধি তার স্বতন্ত্র ইতিহাস বা ইতিহাসের ধারা বা তার নিজস্ব ইতিহাসের কোনো তত্ত্ব থাকা সম্ভব কিনা, এই প্রশ্নগুলোর কাছে আমরা পৌঁছতে পারব। দলিত শব্দটা একটি রাজনৈতিক শব্দ, তার কারণ দলিত শব্দটা এসেছে একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে। 29শে মে 1972 দলিত প্যান্থার মুভমেন্ট শুরু হয় মহারাষ্ট্রে। কিন্তু তার আগে দলিত শব্দটা একবার ফুলে ব্যবহার করেছিলেন, একবার আম্বেদকর ব্যবহার করেছিলেন। দলিত, দলিত এই থেকে আসছে, সংস্কৃত রুট শব্দটা এইটা থেকে আসছে, যে যাকে অপ্রেস করা হয়, যে কমিউনিটি বা যে কমিউনিটিগুলো বারবার অপ্রেসড হয়েছে। কিন্তু দলিত শব্দটা খুবই পপুলার হলো এই রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে, দলিত প্যান্থার আন্দোলনের মধ্যে দিয়ে। এবার দলিত প্যান্থার আন্দোলন কোথা থেকে তার রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক কাঠামোটা গ্রহণ করছে, সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার আন্দোলন থেকে। আমেরিকাতে যে ব্ল্যাক প্যান্থার আন্দোলন হলো, সেই ব্ল্যাক প্যান্থার আন্দোলন। এবং সেই কারণে যেভাবে ব্ল্যাক হিস্ট্রি মান্থ সেলিব্রেট করা হয়, সেইভাবে কিন্তু আমাদের দেশে দলিত হিস্ট্রি মান্থ সেলিব্রেট করা হয়, এবং এপ্রিল মাস হচ্ছে দলিত হিস্ট্রি মান্থ। 2022 সালের যে দলিত হিস্ট্রি মান্থ সেলিব্রেট করা হয়, আমেরিকার ব্ল্যাক হিস্ট্রি মান্থকে অনুসরণ করে 2022-এর দলিত হিস্ট্রি মান্থে মূল বিষয় ছিল কাস্ট, লেবার অ্যান্ড মাইগ্রেশন। এই থিমের ওপরে নানাবিধ আলোচনা, গবেষণা, নানা রকম প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়। এপ্রিল মাসে এটা সেলিব্রেট করা হয় কারণ আম্বেদকরের জন্ম মাস এপ্রিল মাস, 14 এপ্রিল আম্বেদকর জন্মেছিলেন। তাহলে আমরা দেখবো যে যখনই আমরা দলিত জ্ঞানতত্ত্বের কথা বলবো তখন কিন্তু আমেরিকার আফ্রো আমেরিকানদের কথা আসবে, ব্ল্যাক প্যান্থার মুভমেন্ট, দলিত প্যান্থার মুভমেন্ট ইত্যাদি কথাবার্তা আসবে। আমরা সাংবিধানিকভাবে এসসি এই কথাটা সবাই জানি, শিডিউল্ড কাস্ট, এটা একটা সাংবিধানিক পরিভাষা, রাইট? যাদেরকে আমরা দলিত বলছি বা দলিত বলে যে রাজনৈতিক ক্যাটাগরিটাকে চিহ্নিত করা হচ্ছে, তার সাংবিধানিক অবস্থা হচ্ছে মূলত শিডিউল কাস্ট। আর যদি আমরা একেবারে পুরনো ভারতীয় সমাজের দিকে যাই তাহলে তাদের অবস্থান হচ্ছে অতিশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্গের মধ্যে যাদের জায়গা নেই। ইংরেজিতে আউটকাস্ট বলা হয়।
আর বাংলা বা অন্যান্য ভারতীয় শব্দে অতি শূদ্র কথাটা ব্যবহার করা হয়, অর্থাৎ যে শূদ্রেতর। আর প্রাচীন ভারতীয় সমাজে শূদ্র বলতে যাদের আমরা চিনি তারা আজকের সাংবিধানিক ক্যাটাগরি অনুযায়ী মূলত আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আর সমাজে যারা বিভিন্ন রকম সেবা দিত, সেই সেবাটা ঠিক উৎপাদনমূলক নয়, উৎপাদনমূলক কাজের সঙ্গে মূলত ওবিসিরা যুক্ত ছিল। হ্যাঁ, যে রথ তৈরি করা হচ্ছে বা কামার, কুমোর, ছুতোর, এই ধরনের কাজ যারা করছেন উৎপাদনের সঙ্গে যুক্ত। আর যারা সেবামূলক কাজ করছেন যেমন ডোম, চন্ডাল, ম্যাথর, মুচি ইত্যাদি, তাদেরকে অতিশূদ্র বলা হতো। এবার আমাদের এই যে বর্ণ বিভাজন ছিল, বর্ণ বিভাজন থেকে কিভাবে আমরা জাতপাতের বিভাজনে এলাম, কারণ প্রথমটা ছিল বর্ণ। আমরা যখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলছি, এটা তো জাত নয়, এটা বর্ণের বিভাজনের কথা বলছি, আমরা বর্ণ ব্যবস্থার কথা বলছি বা একটা বর্গের কথা বলা হচ্ছে। কিন্তু সেখান থেকে আমরা জাতপাতের প্রশ্নে বা জাতপাতের জটিলতায় কিভাবে এলাম, সেইটা নিয়ে অ্যানথ্রোপোলজিস্টদের মধ্যেও অনেক দ্বিধা, দ্বন্দ্ব ইত্যাদি রয়েছে। এম.এস. শ্রীনিবাস তিনি নিজে বলছেন, তিনি যখন কাস্ট নিয়ে কাজ করছেন, তিনি বলছেন যে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের কাছে এইটা খুব খুব পরিষ্কার নয় যে ঠিক কোন সময় কিভাবে কোন রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতিতে বর্ণ ব্যবস্থা থেকে জাত ব্যবস্থায় আমরা এলাম এবং জাতপাতের ব্যবস্থাটা এতটা প্রকট হয়ে গেল সমাজে, যে সমাজের বিভিন্ন দিককে সে নিয়ন্ত্রণ করছে। এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখব যে যখন জর্জ ফ্লয়েডের হত্যা হয় যে আমেরিকাতে কয়েক বছর আগে, তখন যোগেশ মৈত্রেয় একটা কবিতা লেখে জর্জ ফ্লয়েডের জন্য। আই কান্ট ব্রিথ নট অনলি টুডে বাট ফর ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ, ফ্রম প্ল্যান্টেশন ইয়ার্স টু রাইজ অফ আনটাচেবল কলোনিজ। আই কান্ট ব্রিথ, breathlessness is not new, nor the resistance against it, nor the blues or songs emerge out of it, providing oxygen to our lungs. যে আমার এই শ্বাস নিতে পারছি না আমরা, মানে গোটা সমাজটাই আমাদের জন্য একটা বিরুদ্ধাচরণ করছে, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদও দীর্ঘদিন ধরে হচ্ছে। এবং সেই প্রতিবাদ মূলত কোথায় হচ্ছে? সাহিত্যের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে বা কোনো আর্টিফ্যাক্টের মধ্যে দিয়ে, এইগুলোর মধ্যে দিয়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। বিষয়টা হচ্ছে যে নিজে দলিত, অর্থাৎ যার দলন ঘটেছে, তার তো আত্মেরও দলন ঘটে। এটা তো হিউমিলিয়েশনের একটা প্রশ্ন, লাঞ্ছনা। যাকে লাঞ্ছিত করা হয়, লাঞ্ছনার একটা অদ্ভুত মজা আছে। লাঞ্ছনা শারীরিক আঘাত দিয়ে করতে হয় না। লাঞ্ছনা বা অপমান এটা যে সবসময় শারীরিক আঘাত দিয়ে হবে এরকম নয়, বেশিরভাগ সময়ই শব্দ দিয়ে হয়। হ্যাঁ, খুব ভার্বাল একটা অপমান, লাঞ্ছনা করা হয়, ফলত মানুষের আত্ম সেখানে পীড়িত হয়। এবার যার আত্মপীড়িত, সে নলেজকে কিভাবে তৈরি করবে, জ্ঞানকে কিভাবে তৈরি করবে, তার জ্ঞান খুব বেশি জায়গায় রেকর্ডেড নয়। আমরা দলিতদের যখন ইতিহাস লেখার চেষ্টা করি, সেই ইতিহাসের জন্য খুব কম তথ্য আমরা আর্কাইভসে পাই। আর্কাইভসে যে তথ্যগুলো আমরা পাই, সেখানে দলিতদের কাস্ট আইডেন্টিটিও সবসময় স্পষ্ট থাকে না, বিশেষ কয়েকটা জায়গা ছাড়া। তাহলে তাদের ইতিহাস লেখার জন্য একটা মূল সূত্র বা সোর্স, উৎস হয়ে যাচ্ছে সাহিত্য। এবার দলিত সাহিত্য যখন দলিত লিখছেন, এবার দলিত সাহিত্য যখন আমরা কথাটা বলছি, তখন দলিত সাহিত্য কে লিখতে পারেন? দলিত সাহিত্য দলিত লিখতে পারেন, অদলিত লিখতে পারেন না। কেন লিখতে পারেন না? তার কারণ হচ্ছে দলিত সাহিত্যের মধ্যে এমপ্যাথি থাকে, সমানুভূতি থাকে। এবার এই যে সমান অনুভূতি থাকছে দলিত সাহিত্যের মধ্যে, সেই কারণে দলিতই একমাত্র দলিত সাহিত্য লিখতে পারে, অদলিত লিখতে পারে না। কারণ দলিত সাহিত্যটা লেখা হচ্ছে তার লিভড এক্সপিরিয়েন্স থেকে, তার যে বেঁচে থাকার যে অভিজ্ঞতা, জীবন অভিজ্ঞতা, সেইটা থেকে লেখা হচ্ছে। গোপাল গুরু, সুন্দর সারুকাই, তারা যখন ফেনোমেনোলজি নিয়ে আলোচনা করছেন, অভিজ্ঞতা নিয়ে যখন আলোচনা করছেন যে দলিতের অভিজ্ঞতা কেমন, অস্পৃশ্যতার অভিজ্ঞতা কেমন, তারা বলছেন যে আমরা আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান পাই, রাইট? চোখ, কান, জিভ, নানা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা জ্ঞান পাই, স্পর্শ আমরা জ্ঞান পাই। এর মধ্যে সব থেকে নিকটতম জ্ঞান পাওয়ার যে ইন্দ্রিয়, সেইটা হচ্ছে ত্বক। জিভও নিকটতম জ্ঞান পাওয়ার ইন্দ্রিয়, কিন্তু আমার জিভে কোনো কিছু প্রবেশ করবে কি করবে না, সেইটা আমার ইচ্ছের উপর অনেকটাই নির্ভর করে। যদি না কেউ জোর করে আমাকে বিষ বা কিছু খাইয়ে দেয়, আদারওয়াইজ আমার ইচ্ছের উপর নির্ভর করে যে আমি এই খাবারটা খাবো কি খাবো না। কিন্তু স্পর্শ, এটা সবসময় ইচ্ছের উপর নির্ভর করে, তাই না?
যে নানা সময় নানা রকম অনভিপ্রেত স্পর্শ আমাদের ঘটে, অথবা আমরা কারোর স্পর্শ চাইছি অথচ স্পর্শ পাচ্ছি না, অথবা কেউ আমাকে স্পর্শে অস্বীকার করছে। যখন এই স্পর্শে অস্বীকার করা হয় তখন তাহলে একজন মানুষকে তার সব থেকে নিকটতম ইন্দ্রিয়ের শর্তে অপমান বা লাঞ্ছনা করা হয়, আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা। তাই তাহলে অস্পৃশ্যতা আমাদের একটা গভীরতম লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। এই লাঞ্ছনার অভিজ্ঞতা যার আছে সেই কেবলমাত্র এই লাঞ্ছনার বর্ণনা করতে পারে, বা এই লাঞ্ছনা থেকে অতিক্রমের দাবি জানাতে পারে, প্রতিরোধ করতে পারে, বা লাঞ্ছনা থেকে মুক্তি কিভাবে সে পাবে সেই উপায়টা সে নির্ধারণ করতে পারে। সেই কারণে যখন কোনো অদলিত দলিত কন্টেন্ট নিয়ে লেখেন, তিনি দলিত কন্টেন্ট বা দলিত থিম নিয়ে সাহিত্য লিখছেন। কিন্তু দলিত সাহিত্য সেইগুলোই যেগুলো দলিত লিখছেন, কোনো দলিত লিখছেন, এবং সেই সাহিত্যের মধ্যে এই রসগুলো আছে। তার মধ্যে লাঞ্ছনা আছে, লাঞ্ছনা অতিক্রমের প্রশ্ন আছে, তার মধ্যে প্রতিরোধ আছে, প্রতিরোধ থেকে উত্তরণের কোনো পথ থাকতে পারে, তার মধ্যে আন্দোলনের কথা থাকতে পারে। তাহলে দলিত সাহিত্য ভীষণভাবে রাজনৈতিক এবং জীবন্ত, খুব অর্গানিক বডি অফ লিটারেচার, তাই না? কারণ দলিত সাহিত্য, যে দলিতকে আমি চোখের সামনে দেখছি সেই দলিতই তার কথা লিখছে, ভীষণভাবে অর্গানিক, সে তার নিজের কথা লিখছে। বলতো দলিত যাই লিখুক না কেন সেটাই হচ্ছে আসলে আত্মজৈবনিক লেখা, অটোবায়োগ্রাফিক্যাল। নট নেসেসারিলি যে একজন দলিত অটোবায়োগ্রাফি লিখবেন, কিন্তু একজন দলিত একটা কবিতা লিখতে পারেন, একটা গল্প লিখতে পারেন, তিনি যাই লিখবেন সেটাই হচ্ছে ভীষণভাবে অটোবায়োগ্রাফিক্যাল বা আত্মজৈবনিক। ঠিক? যদি তাই হয় তাহলে প্রত্যেক দিন দলিতের ব্যক্তি অভিজ্ঞতা এবং গোষ্ঠী অভিজ্ঞতা নিরন্তর লিপিবদ্ধ হচ্ছে তার সাহিত্যের মধ্যে দিয়ে। তাহলে তার সাহিত্য, তার অটোবায়োগ্রাফি তো মানে অটোবায়োগ্রাফি তো ইতিহাস নয়, আত্মজীবনী তো ইতিহাস নয়, ইতিহাসের সঙ্গে আত্মজীবনীর পার্থক্য আছে। আত্মজীবনী ফিকশনালও বটে, আত্মজীবনীর মধ্যে যেমন ফ্যাক্ট থাকে তেমন ফিকশনও থাকে। তার কারণ আত্মজীবনী হচ্ছে আত্মকে নির্মাণ করার একটা পদ্ধতি। রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি লিখছেন, রবীন্দ্রনাথ আত্মজীবনী লেখার ঘোর বিরোধী ছিলেন। রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ মনে করতেন যে আত্মজীবনী বলে আসলে কিছু হয় না, আমরা যা লিখি তা হচ্ছে আসলে জীবন স্মৃতি, কিছু স্মৃতির সমষ্টি। জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সব ঘটনা আমি লোককে বলার মতো মনে করছি না, কিছু ঘটনা আমি নির্বাচন করছি, নির্বাচন করে আমি লোককে বলার মতো মনে করছি। বলতো আমি আমার অতীতটাকে পুনর্নির্মাণ করছি। আমি আজকে আমার 35 বছর বা 40 বছর বয়স হয়ে গেল, এবার আমি ভাবার চেষ্টা করছি যে 20 বছর বয়সে আসলে আমি নিজেকে কিভাবে দেখতে চাইতাম। আমি যেভাবে দেখতে চাইতাম সেইটা আমি আমার আত্মজীবনীতে লিখছি। কিসের ভিত্তিতে? আমি নিজেকে যেভাবে দেখেছিলাম সেইটার ভিত্তিতে। তার মানে আত্মজীবনীর মধ্যে একটা ফিকশনাল এলিমেন্ট থাকছে, আবার ফ্যাক্টও থাকছে, যে কারণে আত্মজীবনীর মধ্যে ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইতিহাসে তো সবসময় ন্যারেটিভ গুরুত্বপূর্ণ নয়, ন্যারেটিভ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসে সেই ন্যারেটিভকে নানাভাবে করবোরেট করাতে হয়, নানা রকম তথ্য প্রমাণ ইত্যাদি যুক্তিক্রম নানাবিধ প্রয়োজন হয়। ফলত আত্মজীবনী ইতিহাস নয়, কিন্তু আত্মজীবনীর মধ্যে তাহলে কি রইল? ইতিহাসের উপাদান রইল। আর অন্যদিকে আমরা দেখলাম আর্কাইভ বা প্রচলিত যে ইতিহাসগুলো আছে, সে দলিতের কথা খুব একটা বলছিল না, কারণ সে মনে করছিল না যে দলিত সে কোনো নলেজ ক্যাটেগরি হতে পারে, তাই না? মানে যে এখানে একটা কুকুরের মৃতদেহ সরাচ্ছে, সে কিভাবে একটা নলেজ ক্যাটেগরি হতে পারে, নলেজ সাবজেক্ট হতে পারে, এটা তাকে মনে করা হয়নি, তাই না? এবং এইটাই হচ্ছে আসলে এপিস্টেমিক ভায়োলেন্সের জায়গা। আমি মনে করছি না যে একজন সে জ্ঞান উৎপাদনের অধিকারী, সে জ্ঞান উৎপাদন করতে পারে, এটা আমি মনে করছি না। ফলত জ্ঞানের জগতে শুধুতে তার প্রবেশ নেই এটা নয়, সে তার যে নিজস্ব একটা থট প্রসেস আছে, প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব একটা থট প্রসেস আছে। এতজন এখানে আছে মানে এতগুলো থট প্রসেস এখানে কাজ করছে। এবং লিঙ্গুইস্টিক স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে প্রত্যেক দিন আমরা অন্তত 30,000 আইডিয়া আমাদের মাথায় কাজ করে, অন্তত 30,000 আইডিয়া আমাদের মাথায় কাজ করে, এবং ন্যূনতম 50,000 শব্দ। কেউ যদি খুব কম কথা বলে তাহলে আলাদা, কিন্তু আদারওয়াইজ ন্যূনতম 50,000 শব্দ আমরা প্রত্যেকদিন বলি, এবং 30,000 আইডিয়া আমাদের মাথায় কাজ করে। সেই 30,000 আইডিয়াকে আমরা 50,000 শব্দে মোটামুটি প্রকাশ করার চেষ্টা করি। তাহলে প্রত্যেকটা মানুষই একটা থট প্রসেস, এবং প্রত্যেকটা মানুষই একটা নলেজ সাবজেক্ট। এবার আমি যাকে নলেজ সাবজেক্ট বলে মনে করছি না, তার প্রতি আসলে একটা এপিস্টেমিক ভায়োলেন্স ঘটানো হচ্ছে। মনে করছি না যে তার কথা সিলেবাসে পড়ানো উচিত, আমার মনে হচ্ছে না যে তার জীবনের থেকে কিছু নেওয়ার আছে।
এই যে ক্রমশ একটা রিজেকশন, একটা অস্বীকার বছরের পর বছর, বছরের পর বছর ধরে চলছে, ফলত দলিত সে সমাজবিজ্ঞানে তার জায়গা নেই, সাহিত্যে তার জায়গা নেই, সাহিত্যের ইতিহাসে তার জায়গা নেই, সংস্কৃতিতে তার জায়গা নেই, যে কোনো। এবার এইভাবে সামাজিক প্রান্তিক তৈরি হয়। প্রান্তিককে, প্রান্তিক হচ্ছে সে যার জ্ঞানতত্ত্বে বা জ্ঞানের পরিসরে যার কোনো জায়গা নেই, সেই হচ্ছে প্রান্তিক, তাই না? তো আমরা দেখব যে তাহলে দলিতের ইতিহাস লেখাটা আমাদের কাছে খুব কঠিন একটা বিষয় হয়ে উঠছে যতক্ষণ না আমরা দলিতের কাছ থেকে কোনো সাহিত্য পাচ্ছি। সাহিত্যকে আমি খুব বড় অর্থে এখানে ব্যবহার করছি। তার মানে গান হতে পারে, নাটক হতে পারে, অন্যান্য পারফরমেটিভ ট্রেডিশন হতে পারে, যাই হোক কিছু হতে পারে। তো যতক্ষণ না সাহিত্য পাচ্ছি ততক্ষণ অবধি তার ইতিহাসের কাছে আমরা পৌঁছতে পারছি না, বা সে যে নলেজ প্রডিউস করে সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না। তো যে কারণে দলিত সাহিত্য অত্যন্ত জরুরি দলিতের ইতিহাস লেখার জন্য। এবার দলিতের ইতিহাসকে যে ভাববো, হিস্টোরিওগ্রাফি কি? হিস্টোরিওগ্রাফিতে আমরা তো এটাই ভাবি যে ইতিহাস কিভাবে রচনা করব, ইতিহাস কাকে বলে, ইতিহাস রচনার পদ্ধতি কি, কতগুলো ঘরানা বা কতগুলো প্রেক্ষিত থেকে ইতিহাস রচনা করা যায়, একটা বিষয় নিয়ে কত ধরনের ইতিহাস রচিত হয়েছে। এবার দলিতের ইতিহাস লিখবো, তাহলে দলিতের ইতিহাস আমি কিভাবে লিখবো? দলিতের ইতিহাস লিখতে গেলে আমার প্রথম সোর্স যেটা বা অ্যাভেলেবল খুব গুরুত্বপূর্ণ সোর্স হয়ে উঠছে লিটারেচার। তার কারণ লিটারেচার রিটেন, রেকর্ডেড। সেটা যখনই রেকর্ডেড তখনই সেটা একটা আর্কাইভাল মেটেরিয়াল, তার মেমোরি রেকর্ডেড হয়ে গেছে। যখনই একটা টেক্সট রেকর্ডেড হচ্ছে বা একটা ন্যারেটিভ রেকর্ডেড হচ্ছে, তার অনন্ত সম্ভাবনার সুযোগ তৈরি হচ্ছে, তাই না? সেই রেকর্ডেড বস্তুটা যার যার কাছে যাবে তার কাছে একটা করে ইন্টারপ্রিটেশন তৈরি হবে। সেই কারণে দলিত পারফরমেন্সের থেকেও দলিত লিটারেচার অনেক বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস লেখার জন্য বা দলিত নলেজ সাইট তৈরি করার জন্য, রাইট? তার কারণটা হচ্ছে যে দলিত টেক্সট বা যে কোনো টেক্সট যখন সেটা রেকর্ডেড, সেটা আমাকে অসংখ্য অনন্ত ইন্টারপ্রিটেশনের সুযোগ দেয়। যে কোনো টেক্সটের কাছে টেক্সট পড়া মানেই তাই না? আপনাকে জানা আমার পুরাবে না, যেমন তেমন একটা টেক্সটকে আমরা ক্লাস 4-5-এ যেভাবে পড়ি আর 10-এ বা এমএ পড়ার সময় যেভাবে পড়ি, সেই একটা টেক্সটকে আমরা এতগুলো ক্লাসে পড়তে পারি, কিন্তু সেই পড়াগুলো সবসময় আলাদা আলাদা। তো রেকর্ডেড টেক্সটের এইটা একটা গুরুত্বের জায়গা। দলিতরা মনে করেন যে দলিত সাহিত্য তাদের সবসময় লড়াইয়ের হাতিয়ার বা প্রতিরোধের অস্ত্র। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার এতদিন অনেক কথা বলার ছিল কিন্তু বলার জায়গা ছিল না। যখনই দলিত সাহিত্য বলে একটা আলাদা ক্যাটাগরি তৈরি হচ্ছে, তখন সেটা তার এপিস্টেমোলজিক্যাল অথরিটির জায়গা হচ্ছে। দলিত সাহিত্যিকরা প্রত্যেকেই অটোবায়োগ্রাফি লেখেন, বেশিরভাগ দলিত সাহিত্যিক। দেখবেন যে অটোবায়োগ্রাফি এই জনরাটাকে আমাদের সাহিত্যের সংসারে যারা সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন তারা হচ্ছে দলিত সম্প্রদায়ের মানুষ। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা উপন্যাস কিভাবে লিখতে হবে সেইটা আমাদের শিখতে হয়, রাইট? একটা গল্প কিভাবে লিখতে হবে, একটা কবিতা কিভাবে লিখতে হবে। তুমি একটা উপন্যাস লিখলে, তোমার মনে হলো যে নিজের কিছু কথা বলার আছে, একটা উপন্যাস লিখলে, দিয়ে সাহিত্যের মাস্টারমশাইকে দেখালে, উনি তখন হিসেব টিসেব করে বললেন যে না, প্লটটা একটু গোলমেলে হচ্ছে, হ্যাঁ, এই তো ক্লাইম্যাক্সটা ঠিক হলো না, এইটা শুধুমাত্র ডেসক্রিপশন হয়ে গেছে, এর মধ্যে ন্যারেটিভ কোথায়, টু মাচ রিয়েল হয়ে গেছে, হ্যাঁ, ইত্যাদি 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 নানা রকম সমস্যা। তাহলে একটা ক্রাফট দরকার হয়। যখনই আমরা কোনো আর্টের সঙ্গে যুক্ত হই, উপন্যাস, গল্প, কবিতা বা কবিতা লিখলে, বৃষ্টি পড়ছে এটা দেখে কবিতা লিখলে, এক বন্ধুকে পড়ালে সে প্রচন্ড হতাশ করে বললো যে না না, এটা ঠিকঠাক কবিতা হয়নি, বৃষ্টি নিয়ে অনেক ভালো ভালো কবিতা। কিন্তু কিন্তু যখন তুমি তোমার আত্মজীবনী লিখবে, নিজের কথা বলছো, তোমাকে কেউ প্রশ্ন করতে পারবে? কারণ আত্মজীবনীতে তুমি কি বলবে, কেমন ভাবে বলবে, এই সবটাই নির্ভর করছে তোমার উপর। ফলত আত্মজীবনী এমন একটা লিটারারি জনরা যে লেখককে হাইয়েস্ট অথরিটি দিচ্ছে, সর্বময় কর্তৃত্ব লেখক পাচ্ছে, রাইট? যে কারণে দরিদ্ররা এত বেশি আত্মজীবনী লেখেন, তার কারণ তাদের নিজেদের কথা, গোষ্ঠীর কথা এতদিন বলা হয়নি। যিনি দলিত নন, অদলিত সম্প্রদায়ের মানুষ, তার কথা কিন্তু অনেকেই বলে গেছে। তার আত্মজীবনীটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কেন নয়? কারণ তার জীবনের যে অভিজ্ঞতা বা তিনি যে ঘটনাক্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যে জ্ঞানের পরম্পরার মধ্যে নিজের অবস্থান তিনি চিহ্নিত করছেন, সেগুলো নিয়ে ইতিমধ্যে অনেকটা লেখালেখি হয়ে গেছে। দলিতের ক্ষেত্রে সেটা হয়নি। তাই দলিত তার অথেন্টিক ভার্সন, তার নিজের কথা, ইতিহাস লেখা শুরু করছে আসলে আত্মজীবনীর মধ্যে দিয়ে।
দলিতের আত্মজীবনী কেবলমাত্র ব্যক্তির আত্মজীবনী নয়, সে যে গোষ্ঠীর মানুষ সে গোষ্ঠীর আত্মজীবনীও পড়ে। বোঝা গেল? ফলত আত্মজীবনীটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠছে দলিত ইতিহাসের আখ্যান আমাদের পাওয়ার জন্য বা দলিত জ্ঞান আমাদের পাওয়ার জন্য। যে কারণে আমি আজকে আমাদের এই আলোচনার শিরোনামটা দিয়েছি দলিত হিস্টোরিওগ্রাফি আর লিটারারি রিডিং। এটাই বোঝার চেষ্টা করছি। এবং আমি তো হিস্ট্রিতে ট্রেন্ড নই, আমি সাহিত্যের মানুষ, সাহিত্য পড়ি এবং পড়াই। ফলত আমরা কিভাবে দলিত হিস্টোরিওগ্রাফিকে পারসিভ করি, বা একজন সাহিত্যের মানুষ এবং আরেকজন ইতিহাসের মানুষ দুজন আসলে একই জায়গাতে দাঁড়িয়ে আছে এখানে। তার কারণ দুজনের কাছে সোর্স মেটেরিয়াল প্রায় একই রকম এবং একই সোর্স মেটেরিয়াল নিয়ে তারা কাজ করতে বাধ্য। আমি তোমাদের ম্যাডামদের কাছ থেকে শুনছিলাম যখন আলোচনা হচ্ছিল দিদিদের সাথে, যে তোমাদের দলিত সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, বা দলিত সাহিত্য নিয়ে তোমরা অনেকে গবেষণাও করছো, দলিত আত্মজীবনী নিয়ে অনেকে গবেষণা করছো ইত্যাদি। এবার সেইটা তোমরা কেন করছো? এই জন্যই তোমরা করছো, তার কারণ এখানে ইতিহাস রচনা করতে গেলে সোর্সগুলো মোটামুটি একরকম। ফলত একজন সাহিত্যের মানুষও যে সোর্স নিয়ে ইতিহাস রচনা করবে, অন্যদিকে একজন ইতিহাসের মানুষকেও মোটামুটি সেই সোর্সগুলো নিয়েই রচনা করতে হবে। এর সঙ্গে ওরাল হিস্ট্রিটা কেন গুরুত্বপূর্ণ, অনিন্দিতা যেমন বলছিলেন ইন্ট্রোডিউস করার সময়, যে ওরাল হিস্ট্রি নিয়ে আমি একটা কাজ করেছি। ওরাল হিস্ট্রিটা কেন গুরুত্বপূর্ণ, বা আমি দলিত ওরাল টেক্সট নিয়ে কেন কাজ করতে শুরু করলাম। দেখো, বাংলার দলিত সাহিত্য সম্বন্ধে তোমাদের যাদের পড়াশোনা বা ধারণা আছে তারা জানবে যে বাংলার দলিত সাহিত্য মূলত নমশূদ্রদের লেখা সাহিত্য, মূলত। তার সঙ্গে একটা বড় অংশ আছে পৌণ্ড ক্ষত্রিয়দের লেখা সাহিত্য। কিন্তু বাংলায় এই যে এত দলিত সম্প্রদায় রয়েছে, হ্যাঁ, প্রায় 60টি দলিত সম্প্রদায় রয়েছে, বাকিদের সাহিত্য কোথায়? বাকিদের পরম্পরা, বাকিদের পারফরমেন্স ট্রেডিশন, বাকিদের সমাজ জীবন। কারণ যে কোনো কৌম বা গোষ্ঠী মানেই তো হচ্ছে একটা জ্ঞানের পরম্পরা, তাই না? একটা গোষ্ঠীর যদি গোষ্ঠী পরিচয় হারিয়ে যায় বা গোষ্ঠী সত্তা হারিয়ে যায়, তাহলে বহু বছরের জ্ঞানের পরম্পরা হারিয়ে গেল। তাহলে এই যে এত দলিত সম্প্রদায়, তাদেরও তো নিজেদের অনেক কথা বলার আছে, তাহলে সেই কথাগুলো আমরা কোথায় খুঁজে পাবো? আমি তো এটা বলতে পারি না একদিন আহ্বান করে যে তোমরা সবাই চলে এসো, সবাই এসে সবাই আত্মজীবনী লেখা শুরু করে, সেটা সম্ভব নয়। কারণ লেখা এটা এমনই একটা প্রিভিলেজড প্র্যাকটিস, প্রিভিলেজড একটা কালচারাল প্র্যাকটিস, যে এইটার জন্য মানুষকে অনেক কিছু অর্জন করতে হয়। আমি একটা বিষয় লিখতে পারি বা আমার লেখার অধিকার আছে, এই বোধে পৌঁছানোটা আসলে মানুষের একটা জীবনের অর্ধেক সময় কাটিয়ে ফেলার জার্নি। ভেবে দেখো তো, তোমরা সবাই প্রায় মানে অনেকেই এমএ পাস করে গেছো, পিএইচডি করছো, বা অনেকে ইউজি পড়ছো, এমএ পড়ছো। তোমরা কজন ভেবেছো যে তোমরা কবি হতে পারো, গল্পকার হতে পারো, ঔপন্যাসিক হতে পারো? প্রথমত তোমাদের মধ্যে বা আমাদের প্রত্যেকের মধ্যে, আমার মধ্যেও এই ধারণায় আছে যে প্রচন্ড প্রতিভাবান হতে হবে লেখক হতে গেলে। এক নম্বর এটা সমস্যা। দু নম্বর কথা, আমাদের যদি বলার কিছু কথা থাকতো, দেখবে অনেক কথা অনেক সময় গল্প উপন্যাস পড়তে গিয়ে আমাদের মনে হয় না যে আরে এটা তো আমারও মনে হয়েছিল, এটা রবীন্দ্রনাথেরও মনে হয়েছে, আমারও মনে হয়েছিল, রাইট? তো আমাদের এরকম অনেক কিছু মনে হয়, কিন্তু আমরা কখনো লিখবো মনে করি না। কেন মনে করি না? কারণ আমরা আমাদের নিজেদের লেখার অধিকার দিই না। আমরা এটা ভাবতেই পারি না যে আমার লেখার একটা অধিকার আছে। তার মানে এইটা একটা আত্মবিশ্বাসের জায়গা, এই একটা কর্তৃত্ব লাভের জায়গা। এইটার জন্য মানুষের অর্ধেক জীবন চলে যায় এটা অর্জন করতে গেলে। তাহলে লেখাটা খুব একটা সহজ কাজ নয়। তাহলে এতগুলো কমিউনিটি হুট করে লিখবে কি করে, যে কমিউনিটি দেখেই নি যে তার পাড়া থেকে, গ্রাম থেকে কোনোদিন কোনো একটা মাস্টার তৈরি হয়েছে, কোনো একটা লেখক তৈরি হয়েছে, সে দেখেই নি, তাই না? সেই কমিউনিটি থেকে কোনো স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তখন হয়তো সে ইউনিভার্সিটিতে, তাও যদি সে সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস পড়তে আসে, সে সায়েন্স পড়তে গেলে এই বোধটা তার খুব সহজে হবে না, না হওয়ারই কথা। কিন্তু হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স পড়তে এলে সে তখন দেখবে যে না, এই তো আমাদের কথাও, মানে আমারও কিছু বলার আছে, আমার কথাটাও কথা, তখন আসবে। তাহলে এতগুলো কমিউনিটির যে এত আখ্যান রয়েছে, সেই আখ্যানকে আমরা কিভাবে ইতিহাসের মধ্যে নিয়ে আসবো? আমাদের সাহিত্যে একটা সমস্যা আছে। সাহিত্যের সমস্যাটা হচ্ছে, যতক্ষণ না সেটা লিখিত হচ্ছে ততক্ষণ অব্দি সেটা খুব একটা অথেন্টিক নয়, রাইট? ইতিহাসের ক্ষেত্রে বা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যেমন ইন্টারভিউ একটা খুব গুরুত্বপূর্ণ রিসার্চ মেথড, এবং তার কিছু পদ্ধতি আছে, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে এথিক্স কমিটি ইত্যাদি পাস করালে সেটা একটা অথেন্টিক সোর্স হয়ে যেতে পারে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যতক্ষণ না কোনো কিছু লিখিত হচ্ছে ততক্ষণ অব্দি সেটা হবে না। কিন্তু যদি কোনো কিছু লিখিত হয়ে যায়, সেটা ফিকশন হলেও সেটা তখন একটা হিস্টোরিক্যাল মেটেরিয়াল হয়ে গেল, তাই না? যে কারণে ধরো কোনো হ্যান্ডবিল
বা কোনো পুরনো গল্পের বইয়ের পাতা, সেটাও আমাদের কাছে ইতিহাসের একটি উৎস হয়ে যায়। তার কারণ লেখা এবং মুদ্রণ একটা বয়ানকে এতটাই শক্তি দেয় যে সে একটা কল্পিত বয়ান হলেও কল্পনার সত্য হিসেবে সে ইতিহাসের দাবি দেয়। এবার যখন আমরা এই ওরাল প্রজেক্টটা নিয়ে কাজ করা শুরু করলাম, তখন এই 60টা কমিউনিটির বেশিরভাগ কমিউনিটির কাছে আমরা পৌঁছে গেলাম। একেবারে দার্জিলিং এর পাহাড় থেকে সুন্দরবন, পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া, সমস্ত অঞ্চল যতটা সম্ভব আমরা 1 বছর এই কাজটা করেছিলাম। করে আমরা 550 পাতার একটা প্রিন্টেড মেটেরিয়াল রেডি করেছি। সেটা বই হয়ে বেরোবে, কয়েক মাসের মধ্যেই বেরোবে। সেটা যখন বই হয়ে বেরোবে, এই কাজটা করে আমরা খুব স্যাটিসফাইড। এই জন্য স্যাটিসফাইড যে এতগুলো দলিত বয়ানকে আমরা তুলে আনতে পারলাম। কোনোটাই খুব বেশি বড় নয়, 1 পাতার 1.5 পাতার কেউ বলেছেন, তো এরকম 550 পাতা মতো হয়েছে আমাদের মুদ্রিত আর কি, যে ম্যানুস্ক্রিপ্টটা হয়েছে সেটা প্রকাশিত হবে। এবং এখানে এই 40-45টা দলিত কমিউনিটির মানুষ কথা বলছে। তার মধ্যে কেউ মাছের বাজারে শুধু মাছের আঁশ ছাড়া বা মাছ কাটেন, মাছ বিক্রি করেন না, মাছ কাটেন। অনেকে থাকে না মাছের বাজারে যাদের পেশা হচ্ছে মাছ কেটে দেওয়া, বা চিংড়ি মাছ বেচে দিল, 5 টাকা দেওয়া হলো, এইরকম প্রফেশনের মানুষ আছেন, পুতুল খেলা দেখানোর মানুষ, জেলে আছেন, আরো নানাবিধ প্রফেশনাল মানুষ আছেন, কমিউনিটির মানুষ আছেন। তাদের সব বয়ান সংগ্রহ করা হয়েছে। এবার এই যে তাদের বয়ানগুলো সংগ্রহ করে এনে একটা জায়গায় রাখা হলো, নিয়ে আসা হলো, এই যে রেকর্ডটা তৈরি হলো, এর ফলে বাংলার দলিত বা দলিত প্রান্তিক জীবন সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হলো, যে ধারণা আমাদের একটা ইতিহাসের বোধ তৈরি হলো। ফলত দলিত ইতিহাস কিভাবে রচিত হবে, দলিতের ইতিহাস কিভাবে রচিত হবে, সেইটা সেটা অনেক বড় একটা গবেষণার জায়গাও এখন অনেকটা কাজ করার সুযোগ আছে। এবং সেটা নানাভাবে নানা পদ্ধতিতে আমরা করছি, তাই না? একটা তাহলে ইন্টারভিউর মাধ্যমে টেস্টিমনি কালেক্ট করা, টেস্টিমনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ টেস্টিমনিতে প্রত্যেকে নিজেরা নিজেদের কথা বলছে। টেস্টিমনিটা কেন গুরুত্বপূর্ণ, যে তোমার কাছে যেহেতু প্রমাণ করার অন্য কোনো ডকুমেন্ট নেই, তাই তুমি তার অন্য কোনো আখ্যান শুনছো না, তুমি শুনছো কেবলমাত্র টেস্টিমনি, মানে তার নিজের কথাটা শুনছো। এবার নিজের কথাটা একজন নিজে সেই সব থেকে ভালো বলতে পারে, রাইট? ফলত টেস্টিমনি খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স হিসেবে, ইতিহাসের সোর্স হিসেবে আমাদের কাছে উঠে আসছে। যখন আমরা এই কাস্ট নিয়ে কাজ করছি, তখন আমরা দেখছি যে ইতিহাস রচনাটা কেন জটিল হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের সোসাইটিতে আমাদের সবসময় একটা ইন্টারসেকশনাল কানেকশন থাকে, যে কোনো একটা পরিচয় বা কোনো একটা বর্গকে নিছক সেই পরিচয় বা বর্গ দিয়ে দেখতে পারে না। নারী, এই নারী পরিচয় বললে তো কেবলমাত্র নারী পরিচয় বোঝায় না। নারী কোন নারী? হিন্দু নারী, মুসলিম নারী, খ্রিস্টান নারী, শূদ্র নারী, আদিবাসী নারী, রাইট? কোন নারীর কথা বলা হচ্ছে? সেই নারী গ্রামে থাকে না শহরে থাকে? সে কোন ফ্যামিলি থেকে এসছে? তার পূর্বপুরুষরা কতটা পড়াশুনো করেছে বা কত টাকা আয় করে, ফ্যামিলি ইনকাম কি? ফলত একটা ইন্টারসেকশনাল নেটওয়ার্ক তৈরি হয়। যখন আমরা দলিত হিস্টোরিওগ্রাফির কথা বলি, যে দলিতের ইতিহাস কিভাবে লেখা হবে, তখন আমরা দেখি যে ইন্টারসেকশনালিটি খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক হয়ে আমাদের সামনে আসছে। তার কারণ আমি কোন দলিতের কথা বলছি? যে দলিত জুতো সেলাই করছে, নাকি যে দলিত জুতোটা বানাচ্ছে, নাকি যে দলিত কাঁচা চামড়া নিয়ে কাজ করছে, নাকি যে দলিত পশুর গা থেকে চামড়াটা ছাড়াচ্ছে? এই প্রত্যেকের সামাজিক অবস্থান কিন্তু এক নয়, রাইট? ফলত দলিত বললে কোনো একটা সমসত্ব একটা অবস্থানকে আমরা চিহ্নিত করতে পারি না, তার মধ্যে বিবিধ বৈচিত্র্য আছে। সেই কারণে ইন্টারসেকশনালিটি খুব গুরুত্বপূর্ণ। দলিত ফেমিনিজম কেন আলাদা করে দলিত ফেমিনিজম আমরা বলি, তার কারণ হচ্ছে দলিত নারীরা তারা একাধিক পর্যায়ে অবদমিত হচ্ছে। তারা দলিত পুরুষতন্ত্র দ্বারা অবদমিত, তারা সাধারণভাবে পুরুষতন্ত্রের কাঠামো দ্বারা অবদমিত হচ্ছে, তারা তাদের জাতপাতের পরিচয়ের কারণে অবদমিত হচ্ছে, নানাভাবে তারা অবদমিত হচ্ছে। ফলত দলিত ফেমিনিজমকে একটা আলাদা একটা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা দেখি। ফলত যখন আমরা দলিত ইতিহাস রচনা করছি, সেই ইতিহাসে কার কার কথা আমরা বলছি, দলিত নারীর কথা বলছি না দলিত পুরুষের কথা বলছি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। দলিত নারীর কথা কেন অন্য নারী, অদলিত নারীর থেকে আলাদা, সেইটা বোঝা গুরুত্বপূর্ণ। হয়তো দেখো এখানে কাস্ট, জেন্ডার, ক্লাস, এই তিনটের একটা সম্পর্ক আছে, যে কোন কাজ করা দলিতের কথা বলছি, কোন জেন্ডারের দলিতের কথা বলছি, কোন জিওপলিটিক্যাল অঞ্চলে বাস করা দলিতের কথা বলছি। যে কারণে দলিত হিস্টোরিওগ্রাফিতে একটা খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠছে ইন্টারসেকশনালিটি। ইন্টারসেকশনালিটি অ্যাজ আ ক্রিটিক্যাল framework যেখানে আমরা all forms of inequality are mutually reinforcing and must therefore be analyzed and addressed simultaneously to prevent one form of inequality from reinforcing another. বোঝা গেল? ফলত আমরা দেখবো যে এই এতগুলো ইনইকুয়ালিটি নিয়ে একটা সত্তা তৈরি হচ্ছে। বলো দলিত সত্তা বা দলিত নেসের কথা যখন আমরা বলছি, দলিতত্ব বাংলায় যাকে বলছি আর কি, এই দলিত নেসের কথা যখন আমরা বলছি, তার মধ্যে একটা ইন্টারসেকশনাল ইনইকুয়ালিটির প্রশ্ন রয়েছে। যে কারণে আমরা যখন এই দলিত হিস্টোরিওগ্রাফির কথা ভাবছি, অর্থাৎ দলিত সাহিত্য এবং চিন্তনের রাজনীতিকে বোঝার চেষ্টা, ইতিহাসের গুরুত্বপূর্ণ কাজটা কি? ইতিহাসের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিহাস অতীত এবং বর্তমানকে যুক্ত করছে, পরম্পরাকে ধরে রাখছে, ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে লোকেট করছে একটা জায়গায়, সেগুলো তো ঠিকই আছে। তার সঙ্গে ইতিহাস যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, সেই কাজটা হচ্ছে আমাদের নলেজের যে বিচিত্র নেটওয়ার্ক রয়েছে, বিভিন্ন পয়েন্ট রয়েছে, জ্ঞানের বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে ইতিহাস কানেক্ট করছে। যখন আমরা এই ইন্টারসেকশনাল ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছি দলিতত্ত্বকে বোঝার জন্য, তখন নেসেসারিলি আমরা ইতিহাসের দিকে মুভ করছি, যে ইতিহাসটা আমাদেরকে রাজনীতির ইতিহাসকে বুঝতে সাহায্য করছে, একটা পরম্পরার ইতিহাসকে বুঝতে সাহায্য করছে, সংস্কৃতির ইতিহাসকে বুঝতে সাহায্য করছে, সাহিত্যের ইতিহাসকে বুঝতে সাহায্য করছে। দেখো, সাহিত্য মানে কিন্তু শুধু ইনোসেন্ট একটা লিটারেচার বা লিটারি টেক্সট নয়, যে একটা কবিতা পড়লাম খুব আনন্দ হলো বা দুঃখ হলো, মোহিত হলাম বা মুষড়ে পড়লাম, ঠিক এমনটা নয়। লিটারেচার তো ভীষণভাবে একটা পলিটিক্যাল অ্যাক্ট, মানে লিখন এই প্রক্রিয়াটাই রাজনৈতিক। তার কারণ হচ্ছে আমরা কি লিখবো না লিখবো এইটা আমাদের খুব ভাবতে হয় না। সরকারি, দেখো একজন অফিসার, সরকারি একজন কর্মকর্তা, তিনি যখন আড্ডা দিচ্ছেন তিনি নানা কথা বলছেন, রাইট? হয়তো অনেক হচ্ছে তার অফিসের অনেক গোপন কথা তিনি বললেন, দিয়ে বললেন যে এটা কাউকে বলো না বা বলিস না যে আমি বলেছি, ইত্যাদি। লেখার সময় তিনি কি সেগুলো লিখবেন না। তাহলে লেখা একটা প্রবলভাবে, খুব গুরুত্বপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রসেস। সেই রাজনৈতিক প্রসেস হওয়ার কারণে আমরা যখন একটা সাহিত্য পড়ছি, সাহিত্যের মধ্যে আসলে প্রচুর প্রভোকেশন রয়েছে, সাহিত্যের মধ্যে ফিলোসফি রয়েছে, সাহিত্যের মধ্যে পলিটিক্স রয়েছে, সাহিত্যের মধ্যে ইতিহাস রয়েছে, ইতিহাসকে প্রমাণ করা রয়েছে, কোনো একটা ইতিহাসকে অস্বীকার করা রয়েছে, কোনো একটা ঘটনায় সরব হওয়া আছে, কোনো একটা ঘটনায় নীরব হওয়া আছে। এইগুলো যখন লেখক করছে, তখন লেখকের এজেন্সি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এজেন্সি মানে লেখক যে উদ্দেশ্যে এই কাজটা করতে চাইছেন, তার মানে সাহিত্য যখন লেখা হচ্ছে, তখন লেখকের একটি রাজনৈতিক সত্তা সেইটার মধ্যে কাজ করছে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন দলিত সাহিত্য লেখা হচ্ছে, তখন যে পরম্পরা দলিতকে জ্ঞান চর্চায় স্বাধীনতা বা সুযোগ দেয়নি, সেই পরম্পরাকে দলিত অস্বীকার করতে চাইছে বা তাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। মীনা কান্দাস্বামী বলে একজন বিখ্যাত তামিল দলিত পোয়েট রয়েছেন, মীনা কান্দাস্বামী অত্যন্ত পাওয়ারফুল। মীনা কান্দাস্বামী সবসময় অফেন্সিভ ভাষায় কবিতা লেখেন। এই অফেন্সিভ ভাষাটাই, অফেন্সটাই হচ্ছে তার কবিতার নান্দনিকতা তৈরি করে, সেটাই হচ্ছে তার কবিতার রস। কেন? তার কারণ হচ্ছে তুমি আমাকে এতদিন অব্দি হিউমিলিয়েট করেছো, এবার তুমি আমাকে কতটা আঘাত করেছো সেই আঘাতটা বোঝানোর জন্য আমি এই অফেন্সিভ ভাষাটা ব্যবহার করছি। উনি তার মিস মিলিট্যান্সি বলে একটা চমৎকার কাব্যগ্রন্থ রয়েছে। এই মিস মিলিট্যান্সির একটা 1.5 পাতা ভূমিকা আছে, সেই 1.5 পাতার ভূমিকায় তিনি বলছেন, এবং এত স্ফূর্তিত, এত সাহসী, এত তীক্ষ্ণ কবিতা আমি সাম্প্রতিক অতীতে ভারতীয় ভাষায়, বাংলায় তো নয়, ভারতীয় ভাষায় খুব কম দেখেছি। তিনি বলছেন, কল মি নেমস ইফ ইট কমফোর্টস ইউ। বলছেন আমি একটা অল্টারনেটিভ জেন্ডার হিস্ট্রি দিচ্ছি, আমি 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 তোমার কোনো কিছুকে স্বীকার করি না। ইউ আর দ্য রিপ্রেসড রাম ফ্রম হুম আই রান অ্যাওয়ে রিপিটেডলি। তার কারণ রাম সীতাকে অগ্নি পরীক্ষায় নিয়ে যায়। ইউ আর ইন্দ্রা বিজি কজিং ব্লাডশেড। আমি সেই জন্য হত্যা করছি, সে রাজা যুদ্ধ করছে, আমি সেই জন্য তার মধ্যে নেই। ইউ আর ব্রহ্মা ফাকিং আপ মাই ফেটস। ইউ আর মানু রবিং মি অফ মাই রাইট টু লিভ অ্যান্ড লার্ন অ্যান্ড চুজ। তুমি সেই মনু যে আমাকে আমার জীবনের অধিকার, জ্ঞান চর্চার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছো। ইউ আর সেজ গৌতমা টার্নিং ইউর ওয়াইফ টু স্টোন। অহল্যাকে পাথরে পরিণত করা হয়েছিল। ইউ আর আদি সাঙ্কারা ড্রাইভিং মি টু ডেথ।
You are all the men for whom I would never mourn, never mourn. You are the conscience of this Hindu society. উনি বলছেন যে অল্টারনেটিভ জেন্ডার হিস্ট্রি কেন দরকার। এবার তোমরা মানে এইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে দলিত সাহিত্য কিভাবে একটা বিকল্প ইতিহাস লিখছে, সেটা শুধু দলিতের ইতিহাস নয়, একটা সমাজের অপ্রেশনের বিরুদ্ধে একটা ইতিহাস লেখা। ফলত দলিত সাহিত্য বোঝা কেবলমাত্র দলিতের জন্য দরকার এরকম নয়, একটা সমাজের অপ্রেশনের যে ইতিহাস সেইটা বোঝার জন্যও দরকার। এবার উনি বলছেন একটা কাব্যগ্রন্থ লিখছেন, কিন্তু সেই কাব্যগ্রন্থের দাবি কি? বিকল্প ইতিহাস লেখার দাবি। যে আমাদের যে ইন্ডিয়ান সোসাইটি এর যে বোধ, সেই বোধ কি দিয়ে তৈরি হয়েছে? বেদ দিয়ে তৈরি হয়েছে, উপনিষদ দিয়ে তৈরি হয়েছে, এই গৌতম, রাম, ইন্দ্র, এই সমস্ত কিছু দিয়ে কনসায়েন্স তৈরি হয়েছে। এই কনসায়েন্সকে আমি অস্বীকার করছি, এই বোধকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। বোধকে চ্যালেঞ্জ জানিয়ে আমি এবার বিকল্প ইতিহাস লেখার চেষ্টা করছি। এই বিকল্প ইতিহাস কবিতার মধ্যে দিয়ে এই বিকল্প ইতিহাসের প্রভোকেশন একটা তৈরি করার চেষ্টা করছি। এবং মেয়েরা কোনো কিছু করতে গেলেই তো শেষ অব্দি একটা শেষ জায়গায় গিয়ে পুরুষতন্ত্র সেই নারীর চরিত্র নিয়ে আক্রমণ করে সবসময়। এবার মীরাকান্ত স্বামী কি বলছেন, মানে কি কি বড় ধাক্কা এটা দেখো। উনি বলছেন, কল মি নেমস ইফ ইট কমফোর্টস, যে নামে যেভাবে খুশি আমাকে ডাকা, তুমি আমার কিছু যায় আসে, আই নো লঙ্গার কেয়ার। The scarlet letter is my monogram. I sew it on everything I wear. I tattoo it into permanence. I strive to be a slut in a world where all sex is sinful. I strive to be a shrew in a society that believes in suffering in silence. I strive to be a phoenix, part woman, part lioness, armed with all the little riddles. Come, unriddle me, but be warned. I never falter in a fight. And far worse, I seduce shamelessly. এটা বলে ইন্ট্রোডাকশনটা শেষ হচ্ছে। এই ভয়ানক একটা ধাক্কা উনি দিচ্ছে। এইটা করতে গিয়ে কে মিস মিলিট্যান্সি? মিস মিলিট্যান্সি হচ্ছেন কান্নাগি। কান্নাগি কে? কান্নাগি হচ্ছে তামিল সাঙ্গাম লিটারেচারের একটি বিখ্যাত মহাকাব্য আছে শিলাপ্পাদিকারম, জৈন মহাকাব্য। সেই শিলাপ্পাদিকারমের নায়িকা হচ্ছে কান্নাগি। নায়িকা না, আমি ক্লাসে পড়াতে গিয়ে নায়কই বলি, কারণ নায়ক শব্দটাকে জেন্ডার বায়াস হিসেবে দেখলে এখানে চলবে না, নায়িকা বললে নায়কের উপর নির্ভরশীল হয়ে যায়। তো নায়ক হচ্ছে কান্নাগি। তামিল এই এপিকটার গুরুত্ব কোথায়? এতদিন অব্দি আমরা যত মহাকাব্য পড়েছি সমস্ত মহাকাব্যের নায়ক পুরুষ। সে নায়ক ধীরোদাত্ত হবে, সে আদর্শবান হবে, সে ধর্মপুত্র হবে, তার একটা রয়্যাল হিস্ট্রি থাকবে, যেমন ভাবে যুধিষ্ঠির নায়ক, যেমন ভাবে রামচন্দ্র নায়ক ইত্যাদি। তো এইখানে আমরা দেখবো শিলাপ্পাদিকারমের নায়ক হচ্ছে কান্নাগি। কান্নাগি কে? মহিলা, এবং অত্যন্ত সাধারণ ঘরের একটি মহিলা। তার বরকে রাজা ভুল বিচারে হত্যা করেছিল, তাই কান্নাগি যাবে। কান্নাগি গিয়ে, রাজা এমনি নীতিবান রাজা, রাজা যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, রাজা তখন আত্মহত্যা করে। সেই দুঃখে রাজার বউ মারা যায়, এবং কান্নাগি সেই ক্রোধে তার হচ্ছে একটি স্তন থেকে সে একটি বিস্ফোরক তৈরি করে গোটা মাদুরাই শহরকে সে ধ্বংস করে দেয়। ধ্বংস কিন্তু শর্ত ছিল যে শিশু, বৃদ্ধ তারা শুধু মারা যাবে না, বাকিরা মারা যাবে, মাদুরাই শহর ধ্বংস হবে। এবং তারপরে সে পাহাড়ের দিকে চলে যায়। এবং এই মহাকাব্য কিভাবে মানে খুব স্পেশাল রিয়েলিটির সঙ্গে এই মহাকাব্যের ন্যারেটিভ জড়িয়ে আছে। আখ্যান শুরু হচ্ছে সমুদ্র তট থেকে, আখ্যানের ক্লাইম্যাক্স পৌঁছচ্ছে সমভূমিতে, আর তারপরে সেখান থেকে নির্বাণ, তার মুক্তি, একটা ইমানসিপেশন ঘটছে পাহাড়ের উপরে গিয়ে। ফলত ইস্ট কোস্ট থেকে, তামিলনাড়ুর ইস্ট কোস্ট থেকে একেবারে ওয়েস্ট কোস্টের দিকে আখ্যান যাচ্ছে। এবং তারপরে কান্নাগি হচ্ছে একটা দেবত্বে তার উত্তরণ করবে, এবং যিনি আদিগর, যিনি মহাকাব্য রচনা করছেন, তার দাদা আসলে রাজা ছিলেন, কিন্তু আদিগর সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে উনি একটা সন্ন্যাসী জীবনযাপন করতেন। তো সেই দাদা কান্নাগির পুজো করেন। এই টেক্সটটা আজ থেকে ধরো 170-80 বছর আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এর প্রভাব তামিল সোসাইটিতে সাংঘাতিক। কেউ যদি মারিনা বিচে যাও তাহলে সেখানে দেখবে যে কান্নাগির একটা স্ট্যাচু করা আছে, একটা মহাকাব্যের চরিত্র। সেই মহাকাব্যের চরিত্র কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসছে, তামিল কালচারাল লাইফে চলে আসছে, তাদের পলিটিক্যাল লাইফে চলে আসছে ইত্যাদি। সেই কান্নাগি হয়ে উঠলেন মিস মিলিট্যান্সি, যিনি বিদ্রোহ ঘোষণা করছেন। এবার এই কান্নাগি, মীনাকান্ত স্বামী কি বলছেন, যে তুমি যে সোসাইটির কনসায়েন্সটা তৈরি করেছো ইন্দ্র দিয়ে, রাম দিয়ে, গৌতম দিয়ে, আদিশঙ্করা দিয়ে, আমি সেই সোসাইটির কনসায়েন্স তৈরি করছি কান্নাগিকে, রাইট?
ফলত দলিত দলিত সাহিত্যের মধ্যে দিয়ে যে দলিত ইতিহাস তত্ত্ব, যে দলিত ইতিহাসের বোধ তৈরি করা হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের পরম্পরাকে একটা বিকল্পের দিকে নিয়ে যাচ্ছে। বিকল্প পরম্পরার ইতিহাস অনুসন্ধান করার চেষ্টা করা হচ্ছে। এই বিকল্প পরম্পরা ইতিহাস অনুসন্ধান করার প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা এখানেই, এতদিন ধরে আমাদের জ্ঞানের জগতে, জ্ঞান চর্চার জগতে, দেখো আমরা শেষ অবধি সবাই একাডেমিক করছি, রাইট? আমরা যখন ক্লাসরুমে আসছি বা ধরো বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা কিন্তু আপাতভাবে আমাদের পরিচয়গুলো ভুলে আছি, তাই না? যে কে পুরুষ, কে নারী, কে হিন্দু, কে মুসলিম, কে শূদ্র, কে ব্রাহ্মণ, এইগুলো আমরা ভুলে আছি। কেন আমরা এগুলো ভুলে আছি? তার কারণ আমরা একাডেমিক চর্চা করছি এখানে। তার কারণ আমাদের কাজটা হচ্ছে নলেজ প্র্যাকটিস করা, নলেজে কন্ট্রিবিউট করা, এইটা। এইবার এতদিন ধরে কি হচ্ছিল যে এই যে এপিস্টেমোলজিক্যাল এপিস্টেমিক ইনজাস্টিস ঘটছে, এই এপিস্টেমিক ইনজাস্টিস দু ধরনের। ব্রিটিশ ফিলোসোফার মিরান্ডা ফ্রিকার তিনি বলছেন যে দু ধরনের এপিস্টেমিক ইনজাস্টিস ঘটে, একটা হচ্ছে টেস্টিমোনিয়াল ইনজাস্টিস, আর একটা হচ্ছে হারমিনিউটিক্যাল ইনজাস্টিস। টেস্টিমোনিয়াল ইনজাস্টিসটা কিরকম? যে তুমি যার কথাকে মান্যতা দাও, যেমন বাচ্চাদের কথা, যে বাচ্চারা কি বলছে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এরকম। তো এইরকম ভাবে আমরা সবার কথাকে মান্যতা দিই, কারো কারো কথাকে আমরা বেশি মান্যতা দিই। ফলত যার শব্দকে প্রত্যাখ্যান করা হচ্ছে তার কিন্তু আসলে কোনো অস্তিত্ব নেই, কারণ শব্দের মধ্যে দিয়ে আমরা আমাদের অস্তিত্ব প্রকাশ করি, রাইট? বা কোনো কোনো সময় খুব অল্প ক্ষেত্রে আমরা নীরবতার মধ্যে দিয়েও আমাদের অস্তিত্ব প্রকাশ করি, কিন্তু শব্দের মধ্যে দিয়ে বেশি করি। এবার যাকে তুমি শব্দে প্রত্যাখ্যান করছো তার একটা টেস্টিমোনিয়াল ইনজাস্টিস তার ক্ষেত্রে করছে। আর একটা হচ্ছে হারমিনিউটিক্যাল ইনজাস্টিস। এই হারমিনিউটিক্যাল ইনজাস্টিস কি? যাকে আমি ব্যাখ্যা করতে পারছি না, যাকে আমি বুঝতে পারছি না, বা যে নিজের পরিস্থিতি বুঝতে পারছে না, তাই না? অমর্ত্য সেন একটা জায়গায় বলছেন যে যারা দুর্ভিক্ষের ফলে মারা গেল, তারা প্রত্যেকে, তাদেরকে কনভিন্স করানো হলো, তারা বিশ্বাস করলো তারা বিগত জন্মের পাপের ফলে তাদের এইভাবে মৃত্যু হচ্ছে, রাইট? তার মানে তাদের ক্ষেত্রে একটা হারমিনিউটিক্যাল ইনজাস্টিস ঘটছে, তারা নিজেদের অবস্থাকে নিজেরাই বর্ণনা করতে পারছে, প্রকাশ করতে পারছে না, বা আমরা নিজেরাই নিজেদের অবস্থাকে বর্ণনা করতে পারছি না বা প্রকাশ করতে পারছি না। এটা হচ্ছে হারমিনিউটিক্যাল ইনজাস্টিস। এবার এই হারমিনিউটিক্যাল ইনজাস্টিস থেকে বেরোনোর জন্য প্রথমে দরকার টেস্টিমোনিয়াল জাস্টিস, যে একজনের কথাকে আমি স্বীকৃতি দেব, এবং তার কথা যদি স্বীকৃতি পায় তাহলেই সে হারমিনিউটিক্যাল জাস্টিসের অধিকারী হবে, রাইট? যে কারণে দলিত সাহিত্যকে স্বীকৃতি দেওয়া, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, পরিকাঠামোর জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব জরুরি। কারণ সে যদি স্বীকৃতি দেয়, দলিত সাহিত্য বা এরকম প্রান্তিকের সাহিত্যকে যদি সে স্বীকৃতি দেয়, তাহলেই এই যে কিছু মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে, কথা বলার সুযোগ পাবে, এবং নানা রকম ভাবে জাস্টিস পাবে। ফলে তো আমরা যখন দলিত সাহিত্য বা দলিত ইতিহাস নিয়ে চর্চা করছি, এটা কেবলমাত্র সাহিত্য এবং ইতিহাসের চর্চার বিষয় নয়, এটা আসলে বড় একটা হিউম্যান রাইটস এর কোশ্চেন, বড় একটা মানবাধিকারের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে আছে। এবার দেখো যে এই যে দলিত, এই দলিত কিন্তু নানা আইডেন্টিটিতে আমাদের সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে আছে। তো আমরা এতদিন ধরে ওয়ার্কিং ক্লাস লিটারেচার বা শ্রমজীবী সাহিত্যের কথা বলেছি। এই শ্রমজীবী সাহিত্য, শ্রমজীবীর মধ্যে কারা রয়েছে? মূলত দলিতরা রয়েছে, এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তারা রয়েছে, রাইট? ফলত একটা ওয়ার্কিং ক্লাস লিটারেচার তৈরি হয়েছে, কিন্তু সেই লিটারেচারকে আমাদের দেখার যে এস্থেটিক্স ছিল, সেই এস্থেটিক্সটা ছিল মূলত শ্রম, এবং শ্রমের জায়গায় যে অপারেশন ঘটছে, মালিক শ্রমিক সম্পর্ক, পুঁজির সম্পর্ক, উদ্বৃত্তের সম্পর্ক ইত্যাদি, এইগুলো দিয়ে আমরা দেখেছি। এবার তার থেকে আরেকটু ভেতরে ঢুকে আমরা বোঝার চেষ্টা করছি যে শ্রমিক এবং শ্রম, কারখানার ভেতরে একজন মানুষের শ্রমিক আইডেন্টিটি, এবং কারখানা থেকে বেরিয়ে এসে একজন মানুষের আইডেন্টিটি। এই বেরিয়ে আসার পর তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি তাকে কি ধরনের সামাজিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সম্মুখীন করছে, সেইটা বুঝতে গিয়ে এবার আমরা কাস্টের প্রশ্নে আসছি, জেন্ডারের প্রশ্নে আসছি, ইত্যাদি নানাবিধ প্রশ্নে আসছি। যে কারণে দলিত ইতিহাস লেখার জন্য আমাদের দলিত লিটারেচার, ওয়ার্কিং ক্লাস লিটারেচার বলে এতদিন যা আমরা চিহ্নিত করেছি, সেইগুলো, বিভিন্ন নারীবাদী সাহিত্য ইত্যাদি, এই সমস্ত কিছু বোঝা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে। এবং সেই কারণেই টেস্টিমনি অফ ওয়ার্কিং ক্লাস খুব প্রয়োজনীয় একটা সোর্স হয়ে উঠছে। যে কারণে এস্থেটিক্স অফ ওয়ার্কিং ক্লাস লিটারেচার, সেইটা বোঝাও খুব জরুরি হয়ে উঠছে। কারণ এস্থেটিক্সটি তো বুঝিয়ে দেবে যে একজনের মানে থিওরি অফ মাইন্ডটা কি, তার 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 যে মনের যে একটা একটা তাত্ত্বিক অবস্থান রয়েছে, সেই তাত্ত্বিক অবস্থানটা কিরকম, সেটা এস্থেটিক্স বুঝিয়ে দেবে। যে কারণে এস্থেটিক্স অফ দলিত লিটারেচার ও এস্থেটিক্স অফ ওয়ার্কিং ক্লাস লিটারেচার, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। পভার্টি, হেল্পলেসনেস, তারপরে সার্ভাইভাল, বেঁচে থাকাটা কিভাবে একটা সাকসেস, একজন মানুষ যে বেঁচে আছে সেইটা কিভাবে একটা সাকসেস, ডিজায়ার অফ ডিগনিটি,
মানুষ কিভাবে মর্যাদার জন্য আকাঙ্ক্ষা করছে, একটু সম্মান, একটুখানি সম্মান, বা রাস্তায় কেউ একদিন একটু ভালো ব্যবহার করলো, অপরিচিত মানুষ, দোকানদার, বাসের কন্ডাক্টর, কি ভালো লাগে তাই না? বা ট্রেনে কেউ সিট ছেড়ে দিল, কি ভালো লাগে। তার কারণ কি, আমরা এই একটা ডিজায়ার অফ ডিগনিটি সবসময় আমাদের মধ্যে কাজ করে। তাহলে এই লিটারেচারের মধ্যে দিয়ে আমরা দেখবো সবসময় একটা ডিজায়ার অফ ডিগনিটি সবসময় রয়েছে, আত্মমর্যাদার একটা আকাঙ্ক্ষা রয়েছে, এবং আত্মমর্যাদার জন্য সে আকুল হয়ে উঠছে, ড্রিম অফ ভয়েস। তারপরে আমরা দেখব যে রিক্লেমিং হিস্ট্রি, দলিত সাহিত্যের মধ্যে দিয়ে ইতিহাসকে রিক্লেম করা, কারণ ইতিহাসকে রিক্লেম করার জন্য তার কাছে স্টোরি ছাড়া, গল্প ছাড়া আর কিছু নেই। মৃগয়া বলে একটা সিনেমা হয়েছিল, মৃণাল সেনের সিনেমা, মিঠুন চক্রবর্তী সম্ভবত প্রথম সিনেমা ওটা, এবং ওটাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সেই মৃগয়াতে দেখবে যখন একটা আন্দোলন সংগঠিত করতে হবে, কারণ ফসল নিয়ে চলে যাচ্ছে সাহেবরা, তো আন্দোলন সংগঠিত করতে হবে, তখন ওই যে সারপঞ্চ, গ্রামের যে প্রধান বৃদ্ধ, যে সে কি বলছে, সে সিধু কানু বিরসার গল্প বলছে। এই যে স্টোরি টেলিং, এই যে ওরালিটির মধ্যে তো মেমোরি আছে, ওরালিটি তো পরম্পরার সঙ্গে যুক্ত করছে তাই না, ইতিহাসের সঙ্গে যুক্ত করছে। তাহলে ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম হচ্ছে ওরালিটি বা স্টোরি টেলিং, একটা মাধ্যম হচ্ছে, রাইট? এবং এইটার মধ্যে দিয়ে হিস্ট্রিকে রিক্লেম করা হচ্ছে, যে ওই ইতিহাসটা, ওই লড়াইয়ের ইতিহাস, ওই আন্দোলনের ইতিহাস, ওই স্বাধীনতার ইতিহাস শুধু তোমার ইতিহাস নয়, ওইটা আমার ইতিহাস। আমার নাম তুমি জানতে না, তাই ইতিহাস বই লেখা হয়, কিন্তু ওই ইতিহাস আমারও ইতিহাস। পাশওয়ান, একটা পাশওয়ান কিছু ফ্যামিলি আমাদের রাজাবাজারে হরিজন বস্তি রয়েছে, সেখানে আছে, তো তাদের কাছে আমরা গেছিলাম একটা কাজের জন্য। এবার তিনি বলছেন যে তারা বেশ, তার নাম মনোজ কুমার রাম, তো এই মনোজ কুমার রাম বলছেন যে তারা বেশ কয়েক প্রজন্ম ধরে কলকাতায় আছেন, এবং একটা সম্পূর্ণ অন্য ন্যারেটিভ। ওরা বলছেন যে এই যে তোমরা আজকে কলকাতা দেখছো, এই কলকাতা কেন কলকাতা হয়ে উঠেছে, এই কলকাতা আমাদের জন্য কলকাতা হয়ে উঠেছে। এই যে বিপুল পরিমাণে বিহার, ইউপি থেকে মাইগ্রেশন কলোনিয়াল পিরিয়ড থেকে হয়েছে, এবং তাদের যে কন্ট্রিবিউশন এই শহর তৈরিতে। এবার ভেবে দেখো, কলকাতার এই যে ইনক্রেডিবল ইন্ডিয়ার যে ছবি দেখি, বা কলকাতা, কলকাতা বললে আমরা কি দেখি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি, মাটির ভারে চা, দুর্গার মূর্তি, রাইট? এই রসগোল্লার ভাঁড়, একটা ইলিশ মাছ হয়তো থাকলো, এইটা দিয়ে কলকাতাকে ইমাজিন করা হয়। এবার যখনই এই ভিজুয়াল ইমাজিনেশন অফ কলকাতা তৈরি হচ্ছে, তখন এই মানুষগুলোর কেমন লাগছে? মনোজ কুমার রাম বলছেন যে কলকাতা তো আমাদের জন্য এই কলকাতা তৈরি হয়েছে, রাস্তাঘাট, গাড়ি বাড়ি সবকিছু তো আমাদের তৈরি করা, আর কুলি মজদুর ইত্যাদি কাজ তো তারাই করেছে, কিন্তু তাদেরকে তো ওইভাবে স্বীকৃতি জানানো হচ্ছে না, বা স্বীকৃতি জানানোর প্রসেস খুব একটা নেই। এবং উনি তখন বলছেন যে আমার বাবা ছিলেন রবিদাস কমিউনিটির, মানে তারা পাশান্ত রবিদাস কমিউনিটির মানুষ, তো রবীন্দ্রনাথ দাস তার নাম। তো উনি বলছেন যে এই রবীন্দ্রনাথ দাস, তিনি নিজে ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তোমাদের এখানে ভারতের স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে, কিন্তু সেই লড়াইয়ে সামিল আমার দাদু, কিন্তু আমরা কোথায়, রাইট? এবার এইটা তো প্রশ্ন। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে ওই হারমিনিউটিক্যাল ইনজাস্টিসের প্রশ্ন, যে তাদের কথা শোনা হয়নি, তাদের কথা বিশ্বাস করা হয়নি। এবার এইখানে ওরালিটি খুব গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। এবার এই ওরালিটি দেখো একটা ইতিহাস তৈরি করছে। এবার এই ইতিহাসকে তুমি কি বলবে, শুধু দলিতের ইতিহাস? এটা তো আসলে একটা বৃহত্তর ইতিহাসও, এটা দলিতের ইতিহাস তো বটেই, কিন্তু তার সঙ্গে এটা একটা বৃহত্তর ইতিহাসও বটে। সেই কারণে যখন দলিতের ইতিহাস লেখা হচ্ছে, তখন শুধু দলিতের ইতিহাস লেখা হচ্ছে না, একটা বৃহত্তর ইতিহাসকে নতুনভাবে বোঝারও চেষ্টা করা হচ্ছে, রাইট? ফলত এই নানা দিক থেকে একটা রিক্লেমিং অফ হিস্ট্রি ঘটছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দীপালি বিশ্বাস বলে একজন, তিনি ওই মাছ কাটেন আর কি, ওই 5-10 টাকা পান মাছ কেটে, ইয়েতে এইখানে বনগা মাছের বাজারে উনি বসেন। তো তার আমরা টেস্টিমনি কালেক্ট করেছিলাম। তো পরে আমরা একটা বই প্রকাশ করি, ব্রাত্য নারীর আত্মকথা বলে, ওটা গাংচিল থেকে বেরোয়। তো ওই বইটাতে তার আত্মজীবনী, ওইটা তার টেস্টিমনিটা ছিল আর কি, বেশ বড়ই, 6-7 পাতার একটা টেস্টিমনিটা। তো তাকে যখন ওটা দেওয়া হয়, তিনি স্বাভাবিকভাবে আবেগে বিহ্বল হয়ে কেঁদে ফেলেন তিনি। কিন্তু তিনি যে কথাটা বলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে এই যে ওনার কিছু কথা বলার থাকতে পারে, এইটা উনি প্রথমবারের জন্য রিয়ালাইজ করলেন, এবং সেটা ছাপানো হতে পারে। উনি বললেন যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার গোটা জীবনে এইটাই আমার সব থেকে বড় পাওয়া এবং শেষ পাওয়া আমার হয়ে গেল, আর কিছু পাওয়া নেই। কারণ আমি আমার এই একটা জীবনে রিয়েলাইজ করলাম যে আমার কিছু বলার আছে, এবং সেটা শোনার লোক আছে। বলার তো অনেকের অনেক কিছু থাকে, না? আমার বন্ধুদের আড্ডাতে বলে আমার কথা শোনা, আমার কথা কিন্তু কেউ শুনতে চাইছে না, তাই না? বলার অনেক কিছু থাকতে হবে, শোনার লোকও তো চাই। আমাদের পজিশনটা খুব প্রিভিলেজড,
আমরা যারা টিচার ইত্যাদি, কারণ আমাদের শোনার লোক আছে, আমাদের বলার স্টেজ আছে, মাইক আছে, কিন্তু এটা যাদের নেই, ধরো অনেক স্টুডেন্ট, ধরো তোমরা ওখানে আছো, তোমাদের হয়তো অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু তোমরা বলতে কখনোই সময় পাবে না, রাইট? তো এই যে একটা ঘটনা ঘটছে, এবার এইটা ধরো খুব সিরিয়াসলি একটা মানুষের জীবনে, একটা গোষ্ঠীর জীবনে ঘটছে, তার যন্ত্রণাটা কিরকম। দলিত সাহিত্য ওই যন্ত্রণাটাকে ধরে রেখেছে। দলিতের ইতিহাস যখন লেখা হচ্ছে, তখন একটা যন্ত্রণার ইতিহাসও লেখা হচ্ছে। আমি কয়েকটা জিনিস এনেছিলাম দেখাবো বলে, কিন্তু আমারই ভুল হয়েছে, আমি আগে থেকে পিপিটির কথা বলিনি। আমি দেখাচ্ছি তবুও যে দলিত জ্ঞানতত্ত্ব যে তৈরি হচ্ছে, এমনি জাস্ট ওইভাবে বোঝা যাবে না দূর থেকে, কিন্তু আমি একটু দেখাচ্ছি। তাও জ্ঞানতত্ত্ব যে তৈরি হচ্ছে, এটা কিন্তু বাংলার ক্ষেত্রেও খুব নতুন কিছু নয়, এটা অনেকদিন থেকেই হচ্ছে। দেখো এখানে কয়েকটা পত্রিকার কথা আমি দিয়েছি, যে পত্রিকাগুলো 1907, 1912, 1913, 1920, 1927 বিভিন্ন সময়ে বেরোচ্ছে। তিলি সমাজ পত্রিকা, তিলি বান্ধব পত্রিকা, সমাজ বলে একটি পত্রিকা, তারপরে হচ্ছে যোগী সম্মিলনী পত্রিকা, যোগী সমাজ পত্রিকা, এই বিভিন্ন পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে। এই পত্রিকাগুলো এখন আর পাওয়া যায় না। আমি কয়েকটা পত্রিকা কেবলমাত্র সাহিত্য পরিষদ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পেরেছিলাম, কিন্তু সেগুলোর অবস্থাও খুব খারাপ আর কি, ছবি তুলে এনেছিলাম। তো এইগুলো প্রকাশিত হচ্ছে। এই যে লেখার কাজটা চলছে, কেন তিলি সমাজ পত্রিকা, যোগী সম্মিলনী পত্রিকা, যোগী সমাজ পত্রিকা এগুলো প্রকাশিত হলো, এবং আর্লি 20th সেঞ্চুরিতে এটা প্রকাশিত হচ্ছে, কেন প্রকাশিত হচ্ছে? তার কারণ ভেবে দেখো, বঙ্কিমচন্দ্র বাঙালির ইতিহাস নেই বলে একটা আক্ষেপ করলেন, এবং বঙ্কিমচন্দ্র বললেন যে সেই ইতিহাস কে লিখবে, সেই ইতিহাস আমি, তুমি, আমরা সবাই মিলে সেই ইতিহাস লিখবো, এবং একটা হিস্টোরিওগ্রাফি বঙ্কিমচন্দ্র কৃষ্ণচরিত্র লেখার মধ্যে দিয়ে তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই কাজটায় যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, তিনি হচ্ছেন রামানন্দ মুখোপাধ্যায়। তিনি প্রবাসী পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলেন, সেই প্রবাসী পত্রিকার মধ্যে দিয়ে তিনি বাঙালির, তিনি একটা কাজ করলেন, তিনি বলতে থাকলেন যে প্রবাসী বাঙালিদের ইতিহাস লিখতে হবে, এবং তার জন্য সুবর্ণ পদক দেওয়া হতো প্রবাসীর পক্ষ থেকে। ওই একই সময়ে দেখা যাবে মুসলিম ইন্টেলেকচুয়ালরা নানাবিধ মুসলিম সমাজ বিষয়ক পত্রিকা প্রকাশিত করছে, এবং বাংলার দলিত সমাজ তারা এতগুলো পত্রিকা প্রকাশ করছে। নমসূত্র সুহৃদ রয়েছে তার মধ্যে, অসংখ্য পত্রিকা প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো, আমার এই জ্ঞানতত্ত্ব তৈরি হওয়ার জায়গাটা অনেক পুরনো, কিন্তু সমস্যাটা যেখানে ছিল, তন্তু বাইদের পত্রিকা যারা তাঁতের কাজ করে, সৎচাষী বলে একটা পত্রিকা প্রকাশিত হতো, যোগী সংখ্যা বলে একটি আরেকটি পত্রিকা প্রকাশিত হতো, হ্যাঁ। এবং পরবর্তীকালে 1972 সাল থেকে যখন দলিত প্যান্থার মুভমেন্ট হচ্ছে, সেই সময় থেকে ঐকতান গবেষণা পত্রিকা নীতিশ বিশ্বাস তিনি প্রকাশ করছেন, এবং ঐকতান গবেষণা পত্রিকার মধ্যে দিয়ে একেবারে গ্রাম ঘুরে 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 নানা সমীক্ষা করে একটা দলিত ইতিহাস নির্মাণ করার চেষ্টা করা হচ্ছিল। তার পরবর্তীকালে 1993 থেকে চতুর্থ দুনিয়া পত্রিকা প্রকাশিত হচ্ছে, এবং তার একটু পরে নীড়, ঋতুপত্র ইত্যাদি এই সমস্ত পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে। কল্যাণী ঠাকুর চাড়াল সম্পাদনা করছেন। কত দলিত নারীদের লেখালেখি উঠে আসছে, সামগ্রিকভাবে বাংলার দলিতদের লেখালেখি উঠে আসছে, এই সমস্তগুলো হচ্ছে। তাহলে এই পত্রপত্রিকাগুলো একটা বড় সোর্স হয়ে উঠছে আমাদের দলিত ইতিহাস লেখার জন্য, এবং এর মধ্যে দিয়ে কিন্তু দলিত আইডেন্টিটিটা সংঘবদ্ধ হচ্ছে, এবং একটা এম্পাওয়ারমেন্টের প্রশ্ন তৈরি হচ্ছে। এবার দেখো, এই যে বাঙালি দলিতের কথা বলছি, আজকে যে দলিত সাহিত্য তোমরা পড়বে বাংলায়, সেটা দেখবে মূলত দেশভাগের ফলে তৈরি হয়েছে। যারা উদ্বাস্তু ওদিক থেকে এলেন, তারাই দলিত সাহিত্য রচনা করছেন, সেই দলিতরাই দলিত সাহিত্য রচনা করছে। তার কারণ তাদের অপারেশনটা বিশেষভাবে তারা বুঝতে পারলেন দেশভাগ হওয়ার পর। ধরো নমশূদ্ররা মূলত চাষের কাজ করতেন, এবার জমি ছেড়ে চলে আসতে হলো। এবার জমি ছেড়ে চলে আসার পর তারা তখন বুঝতে পারলেন তাদের গোষ্ঠী পরিচয় বা কৌম পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ, রাইট? ফলত এই যে দেশভাগ, তার সঙ্গে তার কাস্ট আইডেন্টিটি, কাস্ট পজিশন কিভাবে জড়িয়ে যাচ্ছে, এইটা দেশভাগের ফলে বোঝা যাচ্ছে। এবং তার ফলে আমরা দেখবো প্রচুর আত্মজীবনী যারা লিখছেন আর কি, প্রত্যেকের লেখাতেই দেশভাগের প্রসঙ্গ আসছে, এবং একই সঙ্গে কাস্টের প্রসঙ্গ আসছে। এই দেশভাগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলা ভাষার প্রসঙ্গ। দেশ, কারণ দেশ এবং ভাষা এই দুটো তো খুব পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, যে কে কোন ভাষায় কথা বলে। সাম্প্রতিককালে বাংলাদেশে কয়েকটা বিজ্ঞাপন দেখছিলাম, সেই বিজ্ঞাপনে যে একটা শপিং মলে একজন, বাংলাদেশে তো প্রচুর বাংলার ভ্যারাইটি রয়েছে, চাটগাইয়া এক ধরনের, সিলেটি আর এক ধরনের, ময়মনসিংহ আর এক ধরনের কথা বলছে, ঢাকা আর এক ধরনের কথা বলছে, খুলনায় আর এক ধরনের কথা বলছে। এইবার একজন মানুষ যে রুরাল অঞ্চল থেকে আসছে, সে ঢাকায় এসে ঢাকার মতো কথা বলতে হবে। আমি যেমন কলকাতার বাংলায় কথা বলছি, কিন্তু আমি তো এই বাংলা বলে বড় হইনি, আমি অন্য বাংলা বলেছি আমার গ্রামে।
তো এই বাংলায় কথা বলতে হবে। তো এবার বিজ্ঞাপনটাই দেখাচ্ছে যে 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 অঞ্চল থেকে আসছে সে সেই অঞ্চলের ভাষায় কথা বলার সাহস পাচ্ছে, কারণ শপিং মলে যিনি জিনিসটা বিক্রি করছেন তিনি তার জেলার ভাষায় কথা বলছেন, রাইট? তাহলে ভাষার সঙ্গে আমাদের দেশের পরিচয় বা আমাদের কমফোর্টেবল হওয়া, স্বচ্ছন্দ হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ঐকতান পত্রিকার মধ্যে দিয়ে ভাষার দাবিটা বারবার প্রকাশিত হলো। তার কারণ ঐকতান পত্রিকা মূলত যে বাঙালি বা বাঙালি দলিতদের জন্য কাজ করছিল তারা হচ্ছে প্রবাসী বাঙালি, ঝাড়খণ্ডের বাঙালি, উত্তরাখণ্ডের বাঙালি, উত্তরপ্রদেশের বাঙালি, ফলত সেখানে বাংলা ভাষার দাবি ইত্যাদি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে দেখো, দলিতের ইতিহাস তুমি লিখছো কিন্তু তোমাকে বাংলা ভাষা এবং বাঙালির জাতিসত্তার কথা ভাবতে হচ্ছে। ঐকতান একটা সময় স্লোগানই দিয়েছিল, আমাদের ঐকতান বাঙালির ঐকতান। হ্যাঁ, ফলত সে শুধু বাঙালি দলিতের কথা ভাবছে না, সে প্রবাসী বাঙালি এবং বাংলা ভাষা দিয়ে তার আইডেন্টিটি এইটাও ভাবছে। তাহলে ভাষা একটা প্যারাডাইম হয়ে উঠছে যেখানে তুমি দলিতের ইতিহাস লিখতে গিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং তারা ঐকতার পত্রিকা একাধিক মাতৃভাষা চর্চা প্রকাশ করেছিল সংখ্যা, এবং তারা বারবারই চেষ্টা করেছিল আম্বেদকারাইট এবং মার্কসিস্ট মুভমেন্টকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। কারণ এবং সেই কারণে যখন আম্বেদকার শতবর্ষে আম্বেদকার জন্মজয়ন্তী সংখ্যা তারা প্রকাশ করে, সেই সংখ্যাতে তদানীন্তন পশ্চিমবঙ্গের সমস্ত প্রথম সারির মন্ত্রীরা লিখেছিলেন। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু থেকে শুরু করে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত প্রথম সারির মন্ত্রীরা আম্বেদকারকে নিয়ে লিখেছিলেন, এবং ঐকতান পত্রিকা এটা চেষ্টা করেছিল। তার কারণ দলিত প্যান্থার মুভমেন্টের মধ্যে এই দুটো ইডিওলজির মানুষই ছিলেন, আম্বেদকাররাও ছিলেন, মার্কসিস্টরাও ছিলেন। নামদেব হাসানের মতো বিখ্যাত মার্কসিস্টরা ওই আন্দোলনের সঙ্গে ছিলেন, এবং তারপর থেকে ওই জন্য এইটা একটা বড় দাবির জায়গা হয়ে ওঠে যে দলিত মুক্তির জন্য আম্বেদকারাইট এবং মার্কসিস্ট একটা কনভারসেশন সবসময় দরকার। এবার দেখো, তাহলে তোমার অনেকগুলো ফিলোসফিক্যাল ট্রেডিশন বা পলিটিক্যাল ট্রেডিশনের সঙ্গেও তুমি যুক্ত হয়ে যাচ্ছ যখন দলিত সাহিত্য নিয়ে কথা বলছো বা দলিত ইতিহাস লেখার প্রসঙ্গ উঠছে। আমি অনেকটা সময় বলেছি, আর বেশি বলবো না, এবার আমি কনক্লুড করে দেব। ওকে, আমি এই হচ্ছে মোটামুটি বিষয় ছিল বলার। এবার দু একটা ছোট্ট কথা বলি। এইটা সুন্দরবনের একটি শিশু সাহিত্য, একটা বাচ্চা সুন্দরবনে কিভাবে বড় হয়ে উঠছে 6টা ঋতুর সঙ্গে সঙ্গে, সেইটা নিয়ে লেখা, ঠাকুর ঠাকুর দয়রাকলা, নিরঞ্জন মণ্ডলের লেখা। এটা আমরা একটা ওয়ার্কশপ করে এটা ইংরেজিতে ট্রান্সলেট করি এবং আমি এডিট করে এটা বের করি। দেখো, এইটা যখন প্রকাশিত হচ্ছে তখন আমরা একটা বিকল্প শিশু সাহিত্যের সন্ধান পাচ্ছি, তাই এটার মধ্যে যে শিশু একটা প্রকৃতি, পরিবেশ, জল হাওয়ার সঙ্গে প্রত্যেকদিন কিভাবে বড় হচ্ছে সেইটা। অন্যথায় আমরা যে শিশু সাহিত্যগুলো পাই সেই শিশু সাহিত্যগুলো অনেকটাই ঘরের মধ্যেকার সাহিত্য, রাইট? ঘরের মধ্যে সে রূপকথার গল্প শুনছে, রূপকথার গল্প বলছে, কোনো খেলনা নিয়ে খেলছে, দুপুরবেলার কথা ভাবছে ইত্যাদি। এইটা হচ্ছে একেবারে জল জঙ্গলের মধ্যে একটা শিশু কিভাবে বড় হয়ে উঠছে। দলিত সাহিত্য বা ইতিহাস রচনার ক্ষেত্রে অনুবাদ আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। তার কারণ অনুবাদের মধ্যে দিয়ে আসলে দলিত লিটারেচারের একটা পাওয়ারের জায়গা বা ক্ষমতার জায়গা তৈরি হয়। ট্রান্সলেশন সবসময় একটা সাবভার্সিভ অ্যাক্ট, সে ভেতর থেকে অনেক কিছু পাল্টে দিতে পারে। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এইটা একটা বই, কল্যাণী ঠাকুর চাড়ালের কবিতার বই, এটা আমরা অনুবাদ করেছি শিপ্রাদি আর আমি, প্রফেসর শিপ্রা মুখার্জি আর আমি। এটার নাম হচ্ছে আই বিলং টু নোহোয়ার। এই নামটা নেওয়া হয়েছে একটা কবিতা থেকে, যে কবিতাটা ছিটমহলের মেয়ে বলে একটি কবিতা। সেই ছিটমহলের মেয়ে কবিতাটায় ভেতরে একটা লাইন ছিল যে আমি আমি কোথাও অবস্থান করি না, আমার কোনো দেশ নেই। সেইটা থেকে কবি কাব্যগ্রন্থটা নাম দেওয়া হয়েছে। বইটা বেরিয়েছে লন্ডন থেকে, এবং যে প্রকাশনা থেকে এটা বেরিয়েছে তাদের লাস্ট দুটো বই বুকার প্রাইজ পেয়েছে, মানে পরপর দুটো বুকার প্রাইজ, 2018 এবং 2021 বুকার প্রাইজ তাদের বই পেয়েছে। গুরুত্বপূর্ণ সেটা নয়, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, পাবলিশার এটার ব্লার্বে কি লিখছে ব্যাক কভারে, দ্য ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কালেকশন from one of India's most hard-hitting writers, these poems brilliantly exemplify writing as an act of resistance. India's hard-hitting writer বলে কল্যাণী ঠাকুর চাড়ালকে বলা হয়েছে। আমি রিসেন্টলি একটা কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলাম এবং সেখানে আমি জিজ্ঞেস করলাম বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের, তো তারা কেউ কল্যাণী ঠাকুর চাড়ালের নাম শোনেনি। একেবারে সেটা তাদের দোষ নয়, তারা শোনেনি স্বাভাবিক কারণে শোনেনি, কারণ কল্যাণী ঠাকুর চাড়াল সিলেবাসে ওইভাবে পাঠ্য নয়, সেভাবে পপুলার লেখিকা নয়। কিন্তু এটা যখন ইংরেজিতে অনুদিত হচ্ছে তখন ইংরেজি পাবলিশার মনে করছে যে ওয়ান অফ দ্য বেস্ট হার্ড হিটিং রাইটার্স ফ্রম ইন্ডিয়া, এবং তার রাইটিং অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স, তার লেখালেখির মধ্যে দিয়ে সবসময় প্রতিরোধ ঘোষিত হয়। এবং এইটাই, এই বয়ানটাই কিন্তু গোটা ভারতের কাছে যাচ্ছে বা গোটা বিশ্বের কাছে এই বয়ানটা যাচ্ছে। আমি বলতে চাইছি ট্রান্সলেশনের ক্ষমতা হচ্ছে এইটা। অরিজিনাল বা সোর্স টেক্সট
একটা হয়তো সীমাবদ্ধ জায়গার মধ্যে ছিল, কিন্তু অনুবাদ তাকে এমন একটা জায়গায় এমন একটা পাওয়ার দিয়ে দিতে পারে যেটা নতুন একটা ঐতিহাসিক প্ররোচনা হিসেবে আমাদের মধ্যে কাজ করে। আমরা আরেকটা কাজ করেছিলাম, সেই কাজটাও দেখাচ্ছি। এই কাজগুলো কোনটা আমাদের কাজ বলে দেখাচ্ছি না, কিন্তু এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বলে দেখাচ্ছি। দলিত চেতনা, দলিত দর্শন বলে এইটা লাস্ট 30 বছরে শরণ কুমার লিম্বালে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন তার কালেকশন, এবং এইটা অনুবাদ, এবং এই কালেকশন বাংলা ছাড়া আর কোনো ভাষাতে হয়নি। লিম্বালের নিজের ভাষা মারাঠিতেও হয়নি, একমাত্র এটা বাংলাতে হয়েছে। কেন এই কাজটা করার প্রয়োজন মনে করেছিলাম আমরা, তার কারণ হচ্ছে ভারতের দলিত রাজনীতি, দলিত সমাজ এবং দলিত সাহিত্যের যে বিবর্তন ঘটেছে শেষ 30 বছর ধরে, এখন 90 দশকে 92 সাল থেকে যে বিবর্তন ঘটেছে সেটা এই ইন্টারভিউগুলোর মধ্যে দিয়ে ধরা আছে। আমি এগুলোর মধ্যে দিয়ে এটাই বলতে চাইছি যে যখন আমরা দলিত হিস্টোরিওগ্রাফির কথা বলি, সেই হিস্টোরিওগ্রাফি আসলে বহু কৌণিক দিক থেকে তার প্যারাডাইম গুলো, তার পার্সপেক্টিভ গুলো আসে। সেটা জেন্ডার হতে পারে, সেটা ক্লাস হতে পারে, সেটা অবশ্যই কাস্ট আইডেন্টিটির প্রশ্ন, সেটা আম্বেদকরাইট ফিলোসফির জায়গা হতে পারে, মার্কসিস্ট ফিলোসফির জায়গা হতে পারে, ফেমিনিস্ট ফিলোসফির জায়গা হতে পারে, সেটা দেশভাগের মতো একটা ঘটনা হতে পারে, সেটা কোয়েশ্চেন অফ বিলঙ্গিং নিয়ে হতে পারে, রাইট? নানা দিক থেকে সেটা আমাদের বোঝার চেষ্টা করা। এইটা হচ্ছে শেষ। আমি দুটো ছোট্ট গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, দুটো পরিবেশ গেছে। একটা গল্প হচ্ছে, তখন সাক্ষরতা অভিযান চলছে 90-এর দশকের একেবারে শেষ দিকে। সেই সাক্ষরতা অভিযানে বাঁকুড়াতে একটা টিম দেখতে গেছে যে কেমন সাক্ষরতা অভিযান চলছে। সেই টিমের মধ্যে আছেন তদানীন্তন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কিছু সরকারি কর্মী, স্টাফ রয়েছেন। তো তারা গিয়ে দেখছেন যে ওখানকার আদিবাসীরা কেমন লিখতে পড়তে শিখেছে। তো সবাই দেখাচ্ছে যে নাম ঠিকানা ইত্যাদি সবাই লিখছে। একটি মেয়ে, সে কেবল তার খাতা দেখাতে চাইছে না, তার খাতা দেখতে গেলেই সে খিলখিল করে শুধু হাসছে, কিন্তু সে কিছুতেই খাতা দেখাচ্ছে। তো সবারই তো আরো আগ্রহ হয়েছে যে মেয়েটা হাসছে কেন, খাতা দেখাচ্ছে না। তো তারপরে মেয়েটা কিছুতেই খাতা দেখাবে না, তো তখন ওই ভাইস চ্যান্সেলর বলল না ছেড়ে দাও, তাহলে হয়তো প্রেমপত্র টত্র লিখেছে ওই জন্য দেখাচ্ছে না, আদারওয়াইজ আর কেন দেখাবে না, খাতা নিয়ে সে শুধু খিলখিল করে আসছে। তো বলে তারা চলে আসছে। তখন ওই ভাইস চ্যান্সেলর আবার মনে হলো যে ভাইস চ্যান্সেলর তো অনেক কিছু দেখেছেন উনি, ওনার তখন মনে হলো যে কিছু তো একটা ব্যাপার আছে। উনি তখন একা গেলেন ওই মেয়েটির কাছে, মেয়েটিকে গিয়ে বললেন খাতা দেখা। তো উনি দেখলেন খাতায় কি লেখা আছে। এবার এসে গাড়িতে উনি বসলেন, উনি স্তব্ধ হয়ে আছেন, সবাই অত্যন্ত কৌতূহলী যে খাতায় কি লেখা আছে, স্যার কি দেখে এলেন। তুমি তখন কাঁপতে কাঁপতে বলছেন, আমি যা দেখে এলাম তাতে আমার গায়ের লোম সব খাড়া হয়ে গেছে। উনি দেখে এলেন মেয়েটা খাতায় লিখে রেখেছে গত মাসে কোন বাবুর বাড়িতে সে কতদিন কাজ করেছে। মজাটা দেখো, এই একটা পাতা, এই একটা পাতার হিসেব গোটা ইতিহাসকে পাল্টে দিল। এতদিন হিসেব রাখতো বাবু, এই প্রথমবার হিসেব রাখছে এই মেয়েটা। ইতিহাস পাল্টে গেল না পুরো? এইটা হচ্ছে লেখার ক্ষমতা, লেখার পাওয়ার। লাস্ট গল্পটা হচ্ছে ম্যান্ডেলা বলে একটা সিনেমা আছে, একটা তামিল সিনেমা। এই সিনেমাটা তোমরা দেখতে পারো আমাদের। এই সিনেমাটায় একজন নাপিত, সেই নাপিত হচ্ছে অচ্ছুত এবং তার মা বাবা কেউ কিচ্ছু নেই। তো সে একটা বট গাছের নিচে চুলদারি কাটে, আর তার স্বপ্ন হচ্ছে একটা পাকা সেলুন হবে। গাছের নিচে সে আর চুলদারি কাটে, এই জন্য সে টাকা পয়সা ইত্যাদি সব গাছের কোটরে জমিয়ে রাখে। এই করতে করতে একদিন তার গাছের কোটর থেকে টাকা চুরি হয়ে গেছে, আর সেই গাছের ওপরেই ও শুয়ে থাকে। বট গাছ তো অনেক ডালপালা আছে, ওর উপরেও শুয়ে থাকে। তো চুরি হয়ে গেছে, তো তার তখন খুব দুঃখ। এবার ওর একটা বাচ্চা হেল্পার ছিল, সে তখন বলছে শোন তাহলে একটা কাজ কর, ওইখানে পোস্ট অফিস বলে একটা জায়গা আছে, পোস্ট অফিসে টাকা জমা রাখা যায়, তুই তাহলে এবার থেকে টাকাগুলো সব পোস্ট অফিসে রাখবি, আর ওখানে টাকা জমা রাখলে নাকি টাকা বেড়েও যায়। এই তো খুবই আনন্দ পেয়েছে যে এটা আবার কিরকম ব্যাপার, আমার টাকা অন্যজন রেখে দেবে, চুরি হবে না, আবার টাকা বাড়তেও থাকবে। তো সে এবার পোস্ট অফিসে গেছে। পোস্ট অফিসে গিয়ে সে পোস্ট অফিসে ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? তার কারণ পোস্ট অফিসে কোনো পিছনের দরজা নেই। সে নাপিত, সে অচ্ছুত ওই গ্রামে। তো সেই জন্য সে কোনো বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকতে পারে না, সে সমস্ত বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে। পোস্ট অফিসে গিয়ে দেখছে একটাই দরজা, তাহলে সে পোস্ট অফিসে ঢুকবে কি করে? এবার পিছনে জানলায় উকি ঝুঁকি মারছে। এবার যিনি পোস্টমাস্টার রয়েছেন আর কি, ম্যাডাম, তিনি বললেন এই তুমি জানলার কাছে কি করছো? বললো যে আমি টাকা রাখবো। বললো তাহলে জানলার কাছে কেন, তুমি ভেতরে এসো। ও প্রথমবারের জন্য একটা অদ্ভুত আনন্দ পেল যে কোনো বাড়ির সামনের দরজা দিয়ে আমি ঢুকতে পারি। মানে কেন আমরা এত পাবলিক ওয়েলফেয়ারের কথা বলি, গভর্নমেন্ট স্কিমের কথা বলি,
কেন প্রাইভেটাইজেশনের বিরুদ্ধতা করি, তার কারণ এই পাবলিক ইনস্টিটিউশন এই জিনিসগুলো করতে পারে একটা ডেমোক্রেসি। সে এসে ঢুকলো পোস্ট অফিসের মধ্যে, ঢুকে বললো এবার টাকা রাখবো, তো বললো তাহলে তোমার পাস বই দাও, বললো আমার তো পাস বই নেই। বললো তাহলে পাস বই করতে হবে, তোমার ছবি, ভোটার আইডি কার্ড এইসব দেয়। বললো ভোটার আইডি কার্ড নেই আমার। আধার কার্ড আছে, বললো না আধার কার্ডও নেই। তাহলে কি করে হবে? তা তোমার নাম বলো, তোমার ভোটার আইডি কার্ড করতে হবে। ও সেই প্রথমবারের জন্য রিয়ালাইজ করলো ওর কোনো নাম নেই। তখন তো না, গ্রামে এক একজন ওকে এক এক নামে ডাকে, নানাজন নানা গালি দিয়ে ডাকে ওকে। এইবার শুরু হলো নাম বাছাই পর্ব। তার একটা নাম রাখতে হবে, ওর কোনো নাম পছন্দ হচ্ছে না, 3 দিন 4 দিন ধরে নাম খোঁজাখুঁজি হচ্ছে, কোনো নাম পছন্দ হচ্ছে না। শেষে গিয়ে তার একটা নাম পছন্দ হলো, সেই নামে তার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের সেভিংস ইত্যাদি সব কিছু। সেই নামটা হচ্ছে নেলসন। ও নাম নিল নেলসন। বক্তব্য হচ্ছে এটাই যে বাংলার দলিত সাহিত্য হোক, ভারতের দলিত সাহিত্য হোক, সে তাত্ত্বিক সূত্রে, দার্শনিক সূত্রে, রাজনৈতিক সূত্রে গোটা পৃথিবীর অপ্রেসড সাহিত্য এবং অপ্রেসড মানুষের আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলত দলিত ইতিহাস চর্চা করাটা আসলে একটা বহুত্ববাচক জ্ঞান চর্চা। ধন্যবাদ।